তোমরা এখানে কোনো মানুষের ব্যাপারে জানতে এসেছো, কিন্তু যেমনটা ভাবছো ও কোনো মানুষ নয়, ও শক্তি, মহাশক্তি। ওই শক্তিকে ধরার জন্য তোমাদের পুলিশের শক্তি কোনো কাজে লাগবে না। ওই শক্তিকে ধরার জন্য একটু সময় লাগতে পারে। সেই সময় আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। ম্যাডাম, আপনি শুনছেন? টিকিট আছে? আর টাকা? টিকিটের টাকা ছাড়া ট্রেনে উঠে পড়েছিস? উঠে দাঁড়া, ওঠ। টাকা আর টিকিট নেই? তাহলে ভেতরে চল না। আমি তো নারী নই, আমি অর্ধ নারী। তাই চল চল। ম্যাডাম, ম্যাডাম বলুন কোথায় ছাড়বো? কি লাগছে ম্যাডাম? আসুন না। ওরা অটো চালাতে পারে না, আমার অটো এসে বসুন না ম্যাডাম। এই সরো না। আরে আমি এখন স্টেশনে আছি, তুমি ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ না? এই হিরো, চন্দননগর চল না। প্যাসেঞ্জার চলে এসেছে, রাখলাম, চলো পরে কথা হবে। আবার ফোন করছে? হ্যাঁ, আবার কি হলো? কোথায় তুমি? আরে আগেই তো বললাম তোমাকে। অটোতেই আছো না? তুমি এত সন্দেহ করো কেন বলো তো? মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। আমার কথা বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস? আরে তুমি ফোন রাখো, বারবার ফোন করবে না। এইভাবে সন্দেহ করলে একদিন মারা যাবো। কি? আমি তোমাকে মেরে ফেলছি? আরে পরে ফোন করছি। হ্যালো হ্যালো, সিগন্যাল পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। আমার ফোন কেটে দিলে কেন? হ্যাঁ কেটে দিয়েছি। কেন? কেন কেটেছো? আরে আবার কি হলো? তুমি কোথায় যাচ্ছ? বললাম না প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার কথা বিশ্বাস করছো না কেন? সত্যি বলো, কোথায় তুমি? কোথায় যাচ্ছ? কার সঙ্গে চক্কর চলছে তোমার? কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করছি না। এই সিগন্যাল খুলে গেছে, ফোন রাখো। পুলিশ দেখলে ফাইন ধরিয়ে দেবে, ফোন রাখো। AP09P1857 পুলিশের গাড়ির পিছনে এক অজানা ব্যক্তি বোম রেখে গেছে, এমনটা খবর পাওয়া গেছে। এই সূচনাটা আমরা আমাদের এফএম এর দ্বারা পুলিশের কাছে পৌঁছে দিতে চাইছি। স্টপ দ্য ভেহিকল। গাড়ির পিছনে একটা ব্যাগ আছে স্যার, কালো রঙের ব্যাগ আছে। বম্ব স্কোয়াড পাঠান তাড়াতাড়ি। ভুল খবর স্যার, এই ব্যাগে কোনো বম নেই। ব্রেকিং নিউজ, পুলিশের গাড়ির পেছনে ঝোলানো ব্যাগ থেকে বোম নয়, দুটো কাটা মানুষের মাথা পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন ট্রেনের টিটি, নাম তিরুপতি, আর একজন কে সেটা জানার জন্য কত টিভি দেখিস তুই, কি জানিয়ে না? পুরোপুরি চেষ্টা করছি। ব্রেকিং নিউজ, দ্বিতীয় মাথাটা টিভি নিউজ অ্যাঙ্কার প্রভাকরের। এই হত্যাগুলো শহরবাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে। স্যার, আপনি এই শহরের কমিশনার। এই হত্যাগুলির পেছনে কার হাত রয়েছে? অন্য টিভি চ্যানেলের কোনো হাত আছে বলে প্রমাণ পেয়েছেন? সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ থেকেই কি কেউ এই ঘটনাটা ঘটাচ্ছে স্যার? এটা যদি সত্যি হয় তাহলে রিপোর্টারদের নিরাপত্তা কোথায়? আপনি চুপ করে আছেন কেন স্যার? যিনি মারা গেছেন কোনো সাধারণ লোক ছিলেন না, একজন টিভি রিপোর্টার ছিলেন। আইনের নজরে কোনো টিভি রিপোর্টার হোক বা সাধারণ কোনো মানুষ হোক, দুজনেরই গুরুত্ব সেখানে সমান। আর আপনারাও তাড়াতাড়ি সেটা জানতে পারবেন। এই খবরটা আমি এখনই জানতে পেরেছি। অপরাধী সে কোনো নেতা হোক বা কোনো রিপোর্টার, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। Any clue? Yes, sir. আমাকে দেখাও। জুম করো। One more. এই ভিডিওটাই একমাত্র ক্লু আমাদের কাছে। একটা হাত আর একটা অটোওয়ালাকে অলরেডি ডেকে পাঠিয়েছি। সানা, আমার নাম দারিকা।
সরি স্যার, আমি গত 5 বছর ধরে অটো চালাচ্ছি। তোর অটোতে যে ছিল সে একজন ক্রিমিনাল, তুই ওকে চিনিস নাকি? আমি কিছুই জানি না স্যার, আমি তোকে চিনিও না। ছি, আরে কি করছো কি? ওদিকে তুমি সন্দেহ করছো, এদিকে পুলিশ সন্দেহ করছে। আমি এখন থানায় আছি, আমি আগে তোমাকে সামলাবো না এদের প্রশ্নের উত্তর এই। দেবো। সরি স্যার, ওই দিনও আমি বউয়ের সঙ্গে ঠিক এরকম ভাবে কথা বলছিলাম স্যার। ও কোথা থেকে এসেছিল আমি কিছুই জানি না স্যার। বললো চন্দননগর যাবো, আমি মিটার চালু করে প্যাসেঞ্জার তুললাম, কিন্তু ও মাঝ রাস্তাতেই নেমে গেল। ব্যাস এটুকুই জানি স্যার। ও কেমন দেখতে? ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ চিনতে তো পারবো, কিন্তু স্যার বারবার বউয়ের ফোন আসছিল তাই ভালো করে দেখতে পাইনি। ওকে চিনতে পারবো না স্যার। মিস্টার সেন, স্যার। এর লাইসেন্স আর পেপার রেখে একে ছেড়ে দিন। ইয়েস স্যার। স্যার গাড়ির কাগজ না থাকলে তো আপনারাই চালান কাটবেন। কাটবো, যতক্ষণ পর্যন্ত তুই ওকে খুঁজে নিয়ে না আসবি ততক্ষণ পেপার পাবি না। স্যার স্যার হুম। আমার লাইসেন্সটা তো দিন স্যার। চল, স্যার চল, চল, প্লিজ, চল, স্যার চল। স্যার। এত জঘন্য খুন কোনো মহিলা করেছে? সারা শহর তন্ন তন্ন করে খোঁজো, মহিলাকে আমার চাই। এই তোর অটোতে দুজন, ওর অটোতে দুজন, একটা অটোতেই সবাইকে নিয়ে জানা। ও চলে এলে ও সবাইকে নিজের অটোতে নিয়ে নেবে। আরে দেখো ও তো এসে গেছে। আরে আরে আমি আগে বসবো, আগে বসবো। চলো চলো চলো, আগে বসবো আমি আগে দেখি। চলো চলো। আমি আগে যাবো, আমি আগে যাবো, আমি আগে দেখি। সরে যাও, সরে যাও, আমি আগে যাবো। চলো দেখলে সরে যাও। তো সব যাত্রীকেও নিজের অটো চাপিয়ে নিল। আমি আগেই বলেছিলাম। জানকি বেবি, আমার কাছে গাড়ি আছে, কিন্তু তোর অটোতে বসলাম কেন জানিস? পেট্রোলের দাম বেড়ে গেছে তো। আরে নটি, তোর গন্ধ আমার খুব ভালো লাগে। ভালো কথা। জানকি বেবি, সন্ধ্যাবেলা এসে পিক আপ করে নিও। বাই। তুই অপেক্ষা করতে থাকিস। এই অটো, এই ভেতরে যা না। আরে না, চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। এই আমার নাম অর্ধনারী, ও তো দেখেই বুঝতে পারছি। আর তোমার নাম কি? জানি কি? তাই এই অটোর আশেপাশে পুরুষেরা ঘুরে বেড়ায়। তোমার সৌন্দর্য দেখার পর আমার ভগবানের উপর রাগ হচ্ছে। আমাকে পুরুষ কেন বানালো না? হে ভগবান, এতদিন ছেলেরাই চালাতো, এবার তুইও শুরু করলি। আমারও কপাল। কোথায় যাবি সেটা বল। এই ব্যাস এই সামনেই থামো। এই নাও, এই দাঁড়া, তুই চেঞ্জ নিবি না? রেখে দাও না। জানকি ফোকটের টাকা নেয় না। ফ্রন্ট সিটের জন্য 40 আর ব্যাক সিটের জন্য 20। এই নে চল। আসছি আমি। এই করিশ্মা করিনা আলিয়া, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আমাদের গ্রুপে একজন নতুন অতিথি আসছে। হ্যাঁ নমস্কার। কে তুমি? অর্ধনারী। আমরা সবাই অর্ধ নারী, তোর নামটা বল। অর্ধনারী। ওহো, তোর বিয়ে হয়েছে নাকি? হুম। তাহলে হয়েছে নাকি? কি বলছেন? সেটা তো ঠিক নয়। ওহো, তাহলে তুমি প্রতিব্রতা অর্ধ নারী। পতিব্রতা হোক বা স্ত্রীব্রতা, চলো ঠিক আছে। ডাকপত্র নিয়ে যখন একবার চলে এসছো এখানে, তখন আমাদের সাথেই থাকবে তুমি। এখন চলে এসো। হ্যাঁ ঠিক বলেছে। আজকাল সব ছেলেরা প্যান্ট শার্ট ছেড়ে আমাদের মতো শাড়ি পরছে। শাড়ি পরে আমাদের মতো পয়সা কামাতে চাইছে। আমাদের কোনো ইজ্জতই নেই। দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো একবার শোনো। অর্ধ নারী আমাদের সমাজের গানটা তো একবার গাও। গাইব কি আর এ মনের কথা, পাই না মনের মানুষটাকে। আমাদের চিহ্নটা দেখাও। হ্যাঁ, তোর চলা ফেরা হাব ভাব সমস্ত কিছু তো অর্ধনারীর মতোই। স্বাগত জানাও। দারুণ, তোমার মুখের গড়ন, চাল চলন সব ঠিক। তুমি সত্যিই অর্ধ নারী। চলো তাহলে সবাই অনুষ্ঠানের আয়োজন করি। হাই হাই হাই, কি দেখাচ্ছি তোকে রে? দেখতে লাগছে তোমাকে। ভালো করে স্নান করা। দিদি, অর্ধনারী, এই অর্ধনারীকে তিলক লাগিয়ে স্বাগত জানাও। অর্ধ
অর্ধনারী, এবার এই ফুল দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করে প্রণাম করো। সবাই অর্ধনারীকে আশীর্বাদ দাও। এই শোনো শোনো, পুলিশ এসছে, পুলিশ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আসুন আসুন, বসুন। কিছু চা কি ব্যাপার, আমাকে দেখে এত খুশি হচ্ছে? হ্যাঁ, তুমি তো হিরোর মতো দেখতে, তাই তোমাকে দেখে প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুমি যে কি বলো দিদি, একে দেখে কিছু হয়ই না। আরে চুপ কর। কি হয়েছে সাহেব, এখানে কি মনে করে কি খাবেন বলুন? পুরো বোতল খালি করে ফেলেছি, কিন্তু এক ফোঁটাও নেশা হয়নি। মনে হচ্ছে না যে আজ আমার নেশা হবে একটু। কি হয়েছে সাহেব? একটা মার্ডার কেস নিয়ে খুব ঝামেলায় আছি, খুনির কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আমরা কোনো কাজের না এইসব কথা বলে বড় অফিসাররা আমাদের গালাগাল দিচ্ছে। টেনশন এত বেড়ে গেছে যে এখানে এসে মাসাজ করে একটু রিল্যাক্স হতে চাইছি। হ্যাঁ, একদম ঠিক করেছেন। আমরা আছি তো আপনার সেবার জন্য, আমরা আপনাকে সাহায্য করব। না না, আমরা ম্যাসাজ আমিও করব না, হাত পাঠিয়ে আমরা পারবো ম্যাসাজ না। করব না। কেন? যখনই আসে বলে গিফট দেবো, কিন্তু কিছুই দেয় না। হাতে ব্যথা হয়ে যায়, কিন্তু হাতে কানাকড়িও দেয় না। আরে কি সেই প্রতিবার সেই পুরনো, নতুন কিছু থাকলে ডাকো না। হ্যাঁ, দেখো দেখো। হ্যাঁ, তাহলেই আমাদের হাতে জাদু বুঝবে ও। হ্যাঁ, ঠিক বলেছো দিদি। এই তোরা দুজন চুপ কর। অর্ধনারী, হুম, অর্ধনারী, আজ এই সাহেবকে তোমার হাতে জাদু দেখাও। এমন জাদু করো যেন কোনোদিন ভুলতেও না পারে। এটা তুমি নাও। এটা কিসের জন্য? তুমি আমাকে আনন্দ দিয়েছো, তার জন্য টিপ। আমার চাই না। আরে রেখে দাও না। না ঠিক। এটা তোমার টাকা, তুমিই রেখে দাও। রেখে দিন না, আমার মতোই কোনো মানুষের কাজে লাগবে এটা। এই তুই গান ধর না। না 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 না। একজনের মাসাজ করে 10,000 টাকা কামিয়ে নিয়েছে। ও নিশ্চয়ই অনেক টাকা, বুঝলি? চলো গিয়ে দেখি, তাহলেই জানতে পারবো। এই ঘরেই কোথাও থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই। এখানেই কোথাও রেখেছে। এই দেখ, হ্যাঁ, এই ওই যে। তো। চল চল চল, রাখ এখানে। আরে দেখ, এতে মনে হয় গয়না খোল, আছে। খোল। আরে এতে তো লোকে টাকা বা গয়না রাখে, এ তো দেখছি বিছে রেখেছে। তাই তো দিদি। আমার একটা রোগ আছে, আমি ঘুমিয়ে পড়লে আমি কখন উঠবো আমি নিজেও জানি না। আমি যাতে গভীর ঘুমিয়ে না পড়ি সেই জন্য এগুলো রেখেছি। এটা কেন? এইভাবে। এভাবে নিচে হুল ফোটাচ্ছে, তোমার লাগছে না? এদের বিষ আমার জন্য মধুর মতো। আমার ঘুম আসছে না, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো? আমাদের ঘুম মাথায় উঠে গেছে এসব দেখে। মানে ওকে শুধু দিনে ঘুমায় আর রাতে ঘুমায় না। চলো চলো। হ্যালো ডার্লিং। কোর্ট থেকে আসছো নাকি? হ্যাঁ, কেউ বলেছিল যদি বেল করাতে পারি তাহলে টাকা টাকা দেবে। দেখাও। সব সময় টাকার গল্প করো। টাকা নাও আর সব টাকা নিয়ে বউকে দিয়ে দাও। কখনো কি একবারও আমার হাতে টাকা নিয়ে এসে দিয়েছো? আরে কি করব, আমার বউ আজকাল রোজ নিউজ পেপার পড়ে কোন নেতার উপরে কি কেস চলছে আর কোন বেল হলে কত টাকা আসবে, এইসব হিসেব নিকেশ ওর আগে থেকেই করা থাকে। কিন্তু শোনো, কোনো কেস যদি ওকে না বলে ডিল করি না, সেই টাকা দিয়ে আমি তোমায় সেটেল করে দেবো। তুমি সব সময় একই কথা বলো, আমি বেচারি সব সময় শুনে যাই। আরে ভরসা রাখো ডার্লিং। নিচে অর্ধনারী এসেছে না, ওকে ওপরে পাঠিয়ে দাও। কে এসেছে? আমার জন্য একটা কেসে ডিল করবে বলে না, তো সেই কেসটা আমি দিচ্ছি। নমস্কার সাহেব। তোমার কেসটা কি? ওই যে মন্ত্রী সুরেন্দ্র বাবু রয়েছেন না, এয়ারপোর্টের কাছে ওনার অনেকখানি জমি রয়েছে।
সেটা থেকে 3 কাঠা জমি উনি আমায় দিয়েছিলেন। আর কি বললে মন্ত্রী সুরেন্দ্র? ও আজ পর্যন্ত কাউকে একটা টাকাও দেয়নি, আর তুমি বলছো 1 একর জমি তোমার নামে করে দেবে? এসব গল্প ওকে শোনাও, আমাকে নয়। আমি বুঝতে সত্যি পারলি? বলছি সাহেব, আমার কাছে ডকুমেন্টসও আছে। ওহো, তো তুই আমাকে ডকুমেন্টস চেক করতে বলছিস? ওহো সাহেব, আমি মিথ্যে বলছি না। আমাদের মতো অর্ধনারীদের হাতে মাসাজ খাওয়ার অভ্যেস আছে ওনার। আমার হাতে যতক্ষণ না মাসাজ নিচ্ছেন ওনার ঘুমই আসে না। একদিন সকালবেলার কথা, আমায় বলতে লাগলেন, আমি সবার জন্য অনেক কিছু করেছি, তুই আমার এত বছর ধরে সেবা করছিস, তাই আমি তোর জন্যও কিছু করতে চাই। তখন ওই 3 কাঠা জমি আমার নামে উনি রেজিস্ট্রেট করে দিলেন। খুব মহান উনি। কিন্তু ওনার কাছে একজন লোক কাজ করে, খুব বাজে, এল্লাইয়া নাম ওনার। সাহেব আমায় দুর্বল পেয়ে আমায় সবসময় ধমকি দিতে থাকে, বলে 2 লাখ নিয়ে নে আর ওই জমিটা আমার নামে করে দে। বলুন আমি কি করবো এবার? সাহেব 1 কাঠার টাকা আমায় পাইয়ে দিন, আর বাকি 2 কাঠার আপনি রেখে দিন, আপনার নামের পুজো করব আমি। ঠিক আছে, কাল কোর্টের পর আমি নিজে গিয়ে দেখে আসতে চাই, তারপর বাকি কথা বলবো। অনেক ধন্যবাদ সাহেব। মেম সাহেব, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ওঠো অর্ধনারী, এটা কি করছো? আমি তোমার কাজ করিয়ে দেব, এখন তুমি যাও। ঠিক আছে মেম সাহেব। এখন তো কিছু বলুন স্যার, আমার বরকে কবে খুঁজে পাওয়া যাবে? সে কি আদৌ বেঁচে আছে? স্যার, আমার বর নিখোঁজ আজকে কত দিন হয়ে গেল। আপনি একটা না একটা অজুহাত দিয়ে প্রতিদিন আমায় ফিরিয়ে দেন। প্রেসেও যেতে বারণ করেন, মিডিয়াতে গেলে বলে খবরটা বাইরে গেলে তোমার স্বামী বিপদে পড়বে। কি হয়েছে আমার স্বামীর? কোথায় চলে গেছে আমাকে একটু বলুন। আপনি টেনশন করবেন না, আমরা চেষ্টা করছি। না স্যার, আপনার স্বামীকে খুঁজে বের করা হবে। উনি একজন পুলিশ, আমাদের ডিপার্টমেন্টের একজন। কদিন একটু ধৈর্য ধরুন ম্যাডাম। নমস্কার সাহেব। নমস্কার মেম সাহেব। অর্ধনারী, এই সাইটটা তো সুরেন্দ্ররই। এত কস্টলি সাইট তোমাকে কি করে দিয়ে দিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি করে বলো, তোমার মাসাজে কি জাদু আছে নাকি? আমি দারুণ মাসাজ করি সাহেব। তাহলে তো তোমার হাতের মাসাজ নিতেই হচ্ছে আমাকে, তারপর তোমার জমির ব্যাপারে ভাববো। আসুন। হ্যালো, কোথায় আছো তুমি? আমার লাইফ সেটেল হয়ে যাবে। সুরেন্দ্র ঠিকই ছিল, সত্যি তোমার হাতে জাদু আছে দেখছি। আরে আমি তো বলতামই, তুমি ছিলে না। কিরে অর্ধনারী, স্যার এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন? হ্যাঁ মেম সাহেব। মনে হচ্ছে তোমার মাসাজ সত্যি খুব ভালো। ঠিক আছে, উনাকে রেস্ট করতে দাও, আমি ড্রাইভ করছি।
পুলিশ ধরে নিয়ে গিয়ে জ্বালাচ্ছে, তার উপর আবার তুমি পেছনে পড়ে থাকো। মনে হয় ট্রেন লাইনে নিজেই গিয়ে গলা দিই। পুলিশ আজের প্রশ্ন জিজ্ঞেস করে, ছেলে না মেয়ে, পুরো না জোয়ান, মহিলা না বাচ্চা, এত সবাইকে চিনে রাখতে হলে আমি অটো চালাবো কখন? আর তোমার ফোনটা তো একেবারে বন্ধ হয় না, কাজের সময় এত ফোন করবে না। আরে সময় নেই, অসময় নেই, পেছনে পড়ে থাকে। মনে হচ্ছে আরেকটা বিয়ে করতে হবে আমাকে। রিক্সা খালি নাকি? আরে কোথায় যাবে? শ্মশানঘাট যাবে নাকি? ঠিক আছে, বসো, নিয়ে যাচ্ছি। চলো চুপচাপ, বেশি কথা বলবে না। শহরে আর একটা মিসিং কেস। বড় বড় কেস যিনি জিতেছেন, হাইকোর্টের নাম করা লয়ার বিজয় বাবু গত দুদিন ধরে নিখোঁজ। তদন্তে জানা গেছে যে উনি গার্লফ্রেন্ডের সাথে শহরের বাইরে কোথাও গেছিলেন, কাজের সাথে উনি বাইরে গেছিলেন। ঘটনা যাই হোক না কেন, একজন উকিলের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া। অর্ধনারী, তুমি উঠে পড়েছো? জানো তুমি দিন ধরে ঘুমিয়েছো। আমরা ঠিক সময় না পৌঁছলে তুমি লরি বা বাসের নিচে চাপা পড়ে মরতে। ঠিক বলেছো দিদি, ওর কপাল খুব ভালো, দারুণ কপাল। হ্যাঁ ঠিক বলেছো। এই এর আবার কি হলো? কোথায় চলো? আমরা কি করবো, ছাড়ো না। আমাদের খবর সত্যি প্রমাণিত হলো, এই মার্ডারের পেছনে পুলিশের হাত আছে, আর তার প্রমাণও রয়েছে। পুলিশের গাড়িতে যখন লাশ পাওয়া গেছে, তার মানে পুলিশের সঙ্গে এর কোনো সম্পর্ক তো থাকবেই। স্যার, আপনার থানায় গাড়ির মধ্যে একটা বডি পাওয়া গেছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য বলুন? স্যার, জাজের মার্ডার কেসে পুলিশের কি কোনো রকম সম্পর্ক আছে? স্যার, আপনি আর কি উত্তর দেবেন? শুনুন, এই জাজের মার্ডারের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। এটা একটা প্রি প্ল্যান মার্ডার, আর পুলিশকে ফাঁসানোর জন্য এই খুনটা খুব ঠান্ডা মাথায় করা হয়েছে। যদি নো পার্কিং এ কোনো গাড়ি থাকে, তাহলে নিয়ম হলো ট্রাফিক পুলিশ এটাকে স্টেশনে নিয়ে আসবে। প্লিজ বিষয়টাকে এত জটিল করবেন না। ইনভেস্টিগেশন এখনো চালু আছে, খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবো আমরা। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেটা অনুযায়ী খুনি মার্ডার করার সময় কখনো পুরো মেয়ে দেখিস ব্যাপারটা নাকি? ক্যামেরাতে বন্দী করেছে। এমন নিজেকে নিয়ে শুধুমাত্র ভাব। তাই নয়, খুনি ওই ভিডিওটা ইউটিউবে আপলোডও করে দিয়েছে। চলুন আপনাদের দেখাই ওই ভিডিওটা। এই চাটা নিয়ে যা। ব্রেকিং নিউজ, স্পেশাল বুলেটিন ফর সিএম। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর ওনার শরীরের সুস্থতার জন্য ওনাকে ফ্লাইটে করে ট্রিটমেন্টের জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এমএস ধর্মা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে ফিরিয়ে আনার জন্য সর্বধর্মের পূজা পাঠ করানো হচ্ছে। আরে শোনো শোনো, সিএম এর অবস্থা খুব খারাপ। তার মানে আমার সিএম হওয়ার রাস্তা একেবারে খুলে গেল। এবার আমাকে দেখতে হবে আমার কপালে কি লেখা আছে। এই একজন ভালো জ্যোতিষীকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। শুনুন শাস্ত্রীজি, আপনি যে কোনো উপায়ে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলে ফেলুন, যাতে আমার কপাল খুলে যায়। আমাকে সিএম হতেই হবে, তার জন্য আমাকে কি করতে হবে সেটা বলুন। মহোদয়, আপনার কুণ্ডলীর চক্র সিএম এর কুণ্ডলীর চক্রকে ঘুরিয়ে দেবে, এটাই হবে। কিন্তু কিন্তু কি করছেন? কি করতে হবে সেটা বলুন। আপনার রাহু গ্রহ রাস্তা বদলিয়ে একটু বিপথে চলে যাচ্ছে। বেশি কিছু না, একটু শান্তি পাঠের ব্যবস্থা করলেই হবে। শান্তি? এক্ষুনি ডেকে পাঠান না, ওকে একটু পুজো করে বাড়ি পাঠিয়ে দেবো। মহোদয়, ব্যাপারটা বুঝুন। স্ত্রী আর পুরুষ দুজনেই আছে, এরকম কোনো অর্ধনারীশ্বর কাউকে ডেকে যদি পুজো করাতে পারেন আর ও সমস্ত মনের ইচ্ছেও পূরণ করতে পারেন, তাহলেই আপনার সিএম পোস্ট পাক্কা। আরে আপনি বলুন 10টা কেন 100টা মেয়ে পেয়ে যাবো, কিন্তু এরকম হাফ টেকনোলজি কোথা থেকে জোগাড় করবো? আপনি চিন্তা করবেন না স্যার, আমি এই সমস্যার সমাধান সহজেই করে দিতে পারবো। মনে হচ্ছে তুমি ওদের সাথে ওঠা বসা করো। না মানে ওদের কোনো দরকার পড়লে ওরা আমার কাছেই আসে স্যার। ওদের কোথায় ডাকতে হবে আপনি বলে দিন, আমি ডেকে নেবো স্যার। আরে কত বড় বাংলো! আরে রাজা, এসো, তবে এসো। চলো চলো, যাও যাও, ভিতরে যাও।
আমাদের রাজা। আরে আরে কি মিষ্টি দেখে। আরে আজ নেতাজি আমাদের কত ভালোবেসে ডেকেছেন, আমাদেরও ওনাকে সম্মান জানানো উচিত। এইদিকে আয়। কি করছে শাস্ত্রীজি? এদের কাণ্ড কারখানায় আমার শরীরের ভেতরটা কেমন করছে। ওইসব ভাবলে তো আসল কাজ হবে না স্যার। সব অর্ধনারীশ্বররা নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। যাও যাও যাও। আরে পণ্ডিতের কথা তো শোনো একবার। বলো তোমার কি ইচ্ছে? আমার ফিল্ম স্টার প্রভাসকে খুব ভালো লাগে, একবার ওর সঙ্গে দেখা করিয়ে দিন না আমাকে, হ্যাঁ প্লিজ। এমনিতে তো ও তোমার সাথে দেখা করবে না, কিন্তু যেখানে শুটিং চলছে আমার লোক তোমাকে নিয়ে যাবে। বাকি ব্যাপারটা তুমি সামলে নিও। আমার এতেই হবে, যাও তুমি সিএম হবে। বলো না তোমার কি চাই, বলো না তোমার কি লাগবে। লজ্জা কেন পাচ্ছ? বলো না কি লাগবে। আরে জিজ্ঞেস করছে যখন বলো, যা চাইবে সব পেয়ে যাবে। আপনি দেবেন তো? সত্যি? হ্যাঁ হ্যাঁ। এর সঙ্গে আমার বিয়ে করিয়ে দিন। হাফ টেকনোলজি হয়ে আমার ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ শ্বশুর মশাই। এখন থেকে আমাকে শ্বশুর মশাই বলছো? সবকিছু ঠিক হয়ে গেছে নাকি? হতে চান না? হবো হবো হবো। তাহলে বিয়ে করিয়ে দিন না। ঠিক আছে, তুমি যখন চাও আমি বিয়ে ফিক্স করছি। বাবা, আপনার পদের জন্য আপনি তো সংসারের সমস্ত নিয়ম ভেঙে দেবেন। কি শ্বশুর মশাই? আমার শত্রু অন্য কোথাও লুকিয়ে নেই, আমার ঘরেই রয়েছে। আমার ছেলে হয়ে চায় না আমি সিএম হই। দেখো বাবা, যদি তোমার বাবা সিএম হয়ে যায় তাহলে তো লাভ তোমারই হবে। আরে এই বেচারি তো তোমাকে শুধু বিয়েই করতে চাইছে। কি বাবার জন্য এটুকু করতে পারবে না তুমি? তুমি কি বলছো সেটার ফল বুঝতে পারছো? অর্ধনারী, তুমি তো আমাদের সমাজের নাম বদনাম করছো। ভালোবেসে দুটো মিষ্টি কথা কি বলে ফেলেছে, তুমি তো অনেক কিছু চেয়ে বসেছো। ওর ছেলের উপর নজর দেওয়ার কি দরকার তোমার? শোনো, এর বদলে তুমি অন্য কিছু চেয়ে নিচ্ছ না কেন? ঠিক আছে, ইচ্ছে বদলে দিলাম। ওকে বিয়ে করার কথা বলো না। ঠিক আছে, বিয়ে নয় না করুক, কিন্তু একটা ইচ্ছে পূরণ তো করতেই পারে। শুধু একটা রাত আমি এর সঙ্গে কাটাতে চাই। বাবা, কি বাবা, অর্ধনারীশ্বর তোমার কথা ভেবে নিজের ইচ্ছে বদলে দিয়েছে তাই না? একটা রাতেরই তো ব্যাপার, এইটুকু করতে পারবি না? তুই সত্যি করে বলতো, তুই নিজের বাবাকে সিএম হিসেবে দেখতে চাস কিনা? তুই সত্যিই আমার ছেলে হলে তোকে এই অর্ধনারীর ইচ্ছে পূরণ করতেই হবে। ডার্লিং, এরকম রাত বারবার পাওয়া যায় নাকি? খুব মজা হবে আজ রাতে। এ সোনার রাজা, আমরা একটু খেলা করি। এত লজ্জার কি আছে? আরে ঠিক আছে, আমি শুরু করছি। আমার রাজা, চলো শুরু করি। চুল ঠিক আছে, জামা কাপড় ঠিক আছে, কপালে টিপও নড়েনি। এক্ষুনি তো তুমি ভেতরে ঢুকেছিলে, আরে এত তাড়াতাড়ি তুমি বেরিয়ে এলে? আমার কাছেও মন আছে সাহেব, যে আমায় পছন্দ করে না তার সাথে আমি থাকি না। এই জন্য আমি সিদ্ধান্ত বদলে নিয়েছি। আপনি তো সিএম নিশ্চয়ই হবেন, কপাল ভালো থাকলে আপনি পিএমও হবেন। সাবাস অর্ধনারী। সত্যি তুমি মহান অর্ধনারী, তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। পরের জন্মে তুমি যদি মেয়ে হয়ে জন্মাও, তোমার সব ইচ্ছে পূরণ করে দেবো, কথা দিচ্ছি। কি যে বলেন। দেখলেন শাস্ত্রীজি, অর্ধনারীর মন কত বড়, আমাকে পিএম হওয়ার আশীর্বাদ করে গেল। এবার বলুন আমাকে আর কি কি করতে হবে? সমস্ত ইচ্ছা তো পূরণ হয়ে গেছে আপনার, আর বাকি কি থাকবে? সুরা, শরবত আর নৃত্য। এদিকে আয়। এদের যে অবস্থা দেখে মনে হচ্ছে না আজকে উঠবে বলে। এই খবরটা রিপোর্টাররা জানতে পারলে আমার এই জন্মের মতো সিএম হওয়া ঘুচে যাবে, তাই ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। নিজের পরিবারকে বাঁচানোর জন্য তুমি আমাকে সাহায্য করেছো, এবার যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে এই ব্যাপারটা এখানেই ভুলে যাও। অর্ধনারীকে ভুলো না। আমি চললাম। তোমরা চুপ করো। দেখো, আমাদের জন্ম ভুল জায়গায় হয়েছে, কিন্তু আমাদের বুদ্ধি ভুল নয়। এই অর্ধনারী আপনার ছেলেকে পছন্দ করে, তার মানে তো এই নয় যে ও আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে।
আমি জানি তোমরা সোজা কথায় উত্তর দেবে না, এদের নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দাও, দেখবে গড় গড় করে মুখ থেকে কথা বেরিয়ে আসবে। ইউজ ফোর্স টেকনোলজি। ও সাহেব, তুমি আমাদেরকে ভিতরে পুরে আমাদের থেকে কি বার করবে? আমি তো আগেই বলেছি, আমাদেরকে যে পছন্দ করে না আমরা তাকে মন দিই না। তাও পিছনে পড়ে রয়েছো। কোথায় লুকিয়েছি? এখানে না এখানে লুকিয়েছি। তোমরা যদি আমাদের বারবার ভয় দেখানোর চেষ্টা করো, আমরা ভয় পাবো না। কিন্তু আমরা বাচ্চা নই, আমরাও কিন্তু ভোট দিই। এই তোমরা বলো না। এইভাবে মাঝরাতে আমাদের সিক্রেট জায়গায় ডেকে আমাদের পুজো করে আমাদের সম্মান দিয়ে হার পরিয়ে আমাদের সাথে যখন ড্যান্স করেছিলে তখনই বুঝে গেছিলাম তোমরা সবাই চিটিংবাজ। সেই জন্য সেদিন যা যা হয়েছিল আমরা সব রেকর্ড করে নিয়েছিলাম রাজা। শোনো, আমাদেরও ইউনিয়ন আছে, আর যদি ইচ্ছে মতো ব্যাপারটাকে মিডিয়ায় দিয়েছো না, আমরা সবাই তো খালি নামের জন্য বদনাম। আসল অর্ধনারী তাহলে তোমায় বানিয়ে দেবো, তারপর হয়ে যেও সিএম। এই বলো না কে? এই তুই খুব বেশি কথা বলছিস। তুমি এটা কি করছো? কেন টেকনোলজি খারাপ করছো? এদিকে এসো। আরে এই অর্ধনারী আগেই আমার টেকনোলজির 12টা বাজিয়েছে। ছেলে গেছে তো কি হয়েছে, আবার বিয়ে করবো, আবার ছেলে হয়ে যাবে। কিন্তু একবার যদি মান সম্মান চলে যায় তাহলে সেটা ফেরাবার টেকনোলজি আমার জানা নেই। এই কেসটা এখানেই ধামাচাপা দিয়ে দাও। আপনারা শুনুন, আপনাদের জোর করে পুলিশ স্টেশনে ডেকে পাঠানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এখন যেতে পারেন। চলো 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 চলো। দেখলে তো। লালি 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 লালি, সুন্দর বর দেবে এই বাচ্চাটাকে লালি লালি, ভালোবাসা ভরি আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও আমাকে। লালি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। লালি লালি, আমি তোমার কি করে করেছি? ছেড়ে দাও আমাকে। আমার সোনা, প্লিজ 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 আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। লেগে যাবে, লেগে যাবে, আরে লেগে যাবে। আরে আরে কি করছো, কি করছো, কি করছো? আরে লেগে যাবে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের 4টে টিম কাজ করছে স্যার, যে কোনো মুহূর্তে ধরে ফেলবো, আপনি চিন্তা করবেন না। ইয়া ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি স্যার। কি হয়েছে স্যার? 4 দিন বলেছিলেন, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামীকে খুঁজে বের করতে পারলেন না। প্লিজ, নতুন মুখ্যমন্ত্রীর মিডিয়ার সাথে কনফারেন্স রুমে মিটিং চলছে, আপনার সাথে পরে কথা বলছি, আপনি অপেক্ষা করুন। ওকে স্যার, ওয়েট করব, কিন্তু আপনি আমার চুড়িগুলো পরে নিন, আপনার ইউনিফর্মটা আমাকে দিয়ে দিন। ইয়েস স্যার, আমি চুড়ি বের করে আপনাকে দিচ্ছি, আপনি আপনার ইউনিফর্মটা আমাকে দিন, আমি নিজে খুঁজে বের করবো আমার স্বামীকে। যদি আপনারা একজন পুলিশ অফিসারকে বাঁচাতে পারেন না, তো সাধারণ লোককে কি বাঁচাবেন? আপনারা হারিয়ে যাওয়া আপনাদের কলিগকে খুঁজে বের করতে পারছেন না, তাহলে দেশদ্রোহী আর চোরেদের কি করে ধরবেন? এই নিন, চুড়ি পরে নিন, চুড়ি পরে নিন স্যার। এরা কারা জানেন আপনি? এরা কেউ না কেউ নিখোঁজ পুলিশ অফিসারের পরিবার, গভর্নমেন্ট অফিসারের পরিবার। এই ম্যাডামকে জানেন? আমাদের মুখ্যমন্ত্রীর স্ত্রী উনি। ইয়েস, বাইরে সবাই জানে যে উনি বোধহয় অসুস্থ, চিকিৎসার জন্য বাইরে কোনো হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ওনাকে, কিন্তু আসলে ওনাকে কিডন্যাপ করা হয়েছে। এই কথাটা বাইরে পৌঁছালে লোকের সরকার আর আইনের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এই জন্য আমরা সত্যটা বলিনি। এবার বুঝতে পারছেন আমাদের কত টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের সিএম সাহেবের কোনো হেলথ প্রবলেম হয়নি, ওনাকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি, সিএম সাহেবকে কিডন্যাপ করা হয়েছে। শুধু সিএম নয়, এরকম আরো অনেক পুলিশ অফিসার আর সরকারি চাকরিদের কিডন্যাপ করা হয়েছে, তাদের মধ্যে আমার স্বামীও আছে। এইসব কথাগুলোকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে এই পুলিশ কমিশনার। আপনাদের সবার কাছে হাত জোড় করছি, আমাকে সাহায্য করুন, আমার স্বামীকে বাঁচান প্লিজ। আরে ও মুখ্যমন্ত্রী, আজকের ব্রেকিং নিউজটা তুমি কি শুনেছো? তোমার কিডন্যাপিং। এটা দারুণ থ্রিলিং আর মজাদার লাগছে না? আমি নিজের জন্য কখনো ভাবিনি, সবসময় মানুষের কথা ভেবেছি। আমি সবার সেবা করতে চাই, আমি ছাড়া ওরা অনাথ হয়ে যাবে। দয়া করে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি হাত জোড় করে বলছি। আরে এত চিন্তা করছো কেন? এইটুকু তো আমিও জানি যে তোমায় বেঁচে থাকতে হবে, জনতার সেবা করতে হবে, হেলদিও থাকতে হবে। এই জন্যই ঘাসটা এনেছি, খাও। আরে খাও না, খাও না রাজা, দেখো না কত সুন্দর সবুজ ঘাস। খাবে না?
আহা, পুরো ছাগলের মতো লাগছে। খাবো, পুরো ঘাসটাই খাবো। বলো তোমার কি চাই? আমি হাত জোড় করে বলছি, তোমার এমএলএ এর পদ চাই, মিনিস্টারের পদ চাই। বলো তোমার কি চাই? এমপির পদ চাই, কি চাই? আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও প্লিজ। বলো তোমার কি চাই? ছেড়ে দে, লোভ দেখি আমায় কিনতে পারবি না। তুই বিশ্রাম কর, আমি যাই। এই, তুমি অনেক বড় ভুল করছো। আমি একজন সিএম। আর আমি একজন অর্ধনারী। এদিকে গোটা রাজ্যে গোলমাল চলছে, ওখানকার জনতা সমস্যায় ভুগছে, কিন্তু আপনি কাউকে কিছু বলতেই চাইছেন না। কিছু বলা তো দূরের কথা, কোনো ক্লুই দিতে পারছেন না। একটার পর একটা হত্যা করে আমাদের আতঙ্কের মধ্যে রাখছে। আপনি পারবেন কি পারবেন না সেটা আমাদের বলুন। প্রমোশনের জন্য ভুল রাস্তা, কর্তব্যের চেয়ে বেশি টাকার লোভ, খারাপ লোকেদের সাথে অনৈতিক সম্পর্ক, মিথ্যা প্রমাণ দেখে মামলা খারিজ করা। যদি তোমাদের পাপের গল্প বলে দিতে পারি তাহলে একজন অপরাধীকে খুঁজে বার করতে পারবো না। ও হলো এমন একজন যে মাথায় সিঁদুর পরে, হাতে চুড়ি পরে, কবজিতে অর্ধনারীশ্বর চিহ্ন বানিয়ে একজন দেবীর রাগকে ভেতরে বসে রেখে না পুরুষ না স্ত্রী অর্ধনারীশ্বর রূপে ঘুরে বেড়াচ্ছে। একটা ক্লু পেলেই হবে, আমরা কি ওকে ধরে ফেলবো? একদম না। তোমরা যদি এখন যাও ওই শক্তি তোমাদেরকে শেষ করে দেবে। আজ থেকে 4 দিন পরে যেও নিজে থেকে সেই শক্তি ধরা পড়বে, তোমাদের যাতে প্রাণ না যায়। সেই জন্যই আমি আগে থেকে কিছু বলিনি তোমাদের। কোনো অসুবিধা নেই সাধু বাবা, ওই ক্লু দিয়ে আমরা ওকে অবশ্যই ধরে ফেলবো। ও যেখানে থাকুক আমরা ওকে ধরে ফেলবো। আমরা এখন আসছি সাধু বাবা। চললাম। মা, আমরা ঢুকে গেছি শহরে, কেসের ব্যাপারে খবরও নিয়ে এসেছি। আজ একটু হালকা লাগছে। এই কেসের চক্করে বাড়ির রাস্তা ভুলে গেছি। কতদিন হলো তোমার হাতে রান্না খাইনি। এই তো টোল প্লাজাতে আছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। ঠিক আছে বাবা, তোরা সাবধানে বাড়ি আয়। রাজ্যতে মার্ডার করতে থাকা, পুলিশ আর জনতাকে ভয় দেখাতে থাকা সিরিয়াল কিলারের সম্বন্ধে যে বলতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই যে ক্লু পাওয়া গেছে তার স্কেচ বানিয়ে নিয়ে এসো। ওকে স্যার। কনস্টেবল একটা চা দাও তো। স্যার, চা কেমন লাগছে স্যার? ভালো। আমার দোকানেও সবাই একই কথা বলে স্যার। সরি স্যার, আপনার সঙ্গে দেখা করার জন্যই উদ্যোগ পড়েছি। আপনি যাকে খোঁজ করছেন তার ইনফরমেশন আমার কাছে আছে স্যার। প্রাইজ মানি ধরিয়ে দেওয়ার আগে পাবো না পরে স্যার? বলুন না স্যার, আমি যা যা জানি আপনাদের সব খুলে বলতে চাই। পেয়ে যাবে তুমি, বলো। যখনই শহরে মার্ডার হয় ও আমার চায়ের দোকানে আসে আর টিভি দেখে পাগলের মতো হাসতে থাকে স্যার। আমার দৃঢ় বিশ্বাস স্যার, শহরে যে কটা মার্ডার হয়েছে ওই করেছে স্যার। আচ্ছা, ও কোথায় থাকে, দেখতে কেমন? স্যার, ও প্যান্ট পরা কোনো পুরুষ নয়, চুড়ি পরা কোনো মহিলা নয়, সবার থেকে একেবারে আলাদা স্যার, সবার থেকে আলাদা। আচ্ছা, বিরিয়ানির দোকান খোলার জন্য আমার টাকা চাই স্যার। আপনারা খুনিকে ধরুন আর আমাকে টাকা দিয়ে ছেড়ে দিন। শঙ্কর বিরিয়ানি সেন্টার, কেমন নাম স্যার? ওপেনিং এর জন্য আপনাকে আসতেই হবে স্যার। তখন থেকে উল্টো পাল্টা বলছিস। তুই পুলিশকে কি ভেবেছিস নাকি? কাল একজন মহিলা বলছিল চুরি পরে বসে থাকতে, আর আজ তুই বলছিস কোনো হিজড়া খুনটা করেছে। এই মার্ডার কেসটা নিয়ে আমরা সবাই টেনশনে আছি আর তুই কমেডি করছিস। কি পেয়েছিস তুই আমাদের সাথে ইয়ার্কি মারছিস? আমাদের সাথে ইয়ার্কি মারছিস? যা এখান থেকে। ডিপার্টমেন্টের কোনো মান সম্মান রইলো না। যদি আমি ওই মার্ডারকে 1 সপ্তাহের মধ্যে খুঁজে বের করতে না পারি তাহলে নিজের বন্দুকে নিজেকেই গুলি মারবো। সব খেলা শেষ। স্যার, ইনভেস্টিগেটিং অফিসারের মা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। উনি আপনাকে কিছু কথা বলতে চান। পাঠাও ওনাকে। নমস্কার স্যার। আসুন আসুন, বসুন, বলুন। 2 দিন আগে আমার ছেলে ফোন করে বলেছিল আমি বাড়ি আসছি। 7 ঘন্টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ও এখনো বাড়ি ফেরেনি স্যার। ফেরেনি নিশ্চয়ই। ফিরে থাকলে আমাকে নিশ্চয়ই ইনফর্ম করতো। না স্যার, ও এসেছে। ও ভীষণ খুশিতে ছিল, তাই ওর পছন্দের খাবার আমাকে বানাতে বলল। শুধু এইটুকুই নয়, ও আমাকে ওর পছন্দের বেগুনের সবজি বানিয়ে রাখতে আমাকে এসএমএসও করেছিল। বলেছিল টোল প্লাজা পর্যন্ত পৌঁছে গেছে। মিস্টার সেন, স্যার। মাসিমা বলছিল যে ওরা টোল প্লাজার কাছে 4 রাস্তা এসেছিল। ওরা সাদা সুমো গাড়িতে ছিল। একটু সিসিটিভি চেক করো তো। ওকে স্যার। মাসিমা ঠিকই বলেছেন স্যার, যে গাড়ি শহরে ঢুকতে দেখা যাচ্ছে সেটা আমাদেরই গাড়ি স্যার। এলবি নগর সিগন্যাল, টাইম 10:40। দিলসুখ নগর সিগন্যাল 10:50। নেক্সট মালাড। স্যার, গাড়িটা এখান থেকে উধাও হয়ে গেছিল। হোয়াট? ইয়েস স্যার।
মালার সিগন্যাল থেকে দুটো রাস্তা গেছে, লেফট থেকে রাইটে। কোন রাস্তা দিয়ে আমাদের গাড়ি যায়নি স্যার। কনস্টেবলস স্যার, এখানে খুঁজতে শুরু করো। মিসিং কেসগুলোর নাম এটার উপর লেখা আছে। Oh my God! শহরে এক সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ এখনো তার খোঁজ পায়নি। ইতিমধ্যে অনেক পুলিশ অফিসারকে খুন করে তাদের রাস্তার মাঝে পুঁতে দেওয়া হয়েছে, যাতে আতঙ্ক ছড়াচ্ছে। সবাই খুব ভয় পেয়ে গেছে। এই হত্যালীলা কবে কিভাবে বন্ধ হবে কেউ জানে না। ওই খুনি এই রাজ্যের সকল মানুষের এবং পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। এই খুনি আসলে কে এবং কেমন দেখতে কেউ জানে না। হ্যালো, এই সময় সিটির সিরিয়াল কিলার পুলিশের মাথা যন্ত্রণা হয়ে রয়েছে। ওই খুনির সমস্ত ডিটেলস আমার কাছে রয়েছে, কিন্তু আমি যদি বলে দিই তাহলে আমার কি হবে? ভয় তো পাচ্ছি, কিন্তু তবুও বলতে চাই। ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি কোথায় সেটা বলো। টোল প্লাজার চৌরাস্তায় স্যার। ওকে, আমি 10 মিনিটে পৌঁছাচ্ছি ওখানে। তাড়াতাড়ি আসুন স্যার। ঈশ্বর, টোল প্লাজা চলো। এতগুলো লোক নৃশংসভাবে হত্যা করেছে। ও আসলে কে? ও কি সাইকো না টেররিস্ট? যে নিখোঁজ হচ্ছে তার লাশ পাওয়া যাচ্ছে। ও কি সিএম স্যারকেও? না, আমি কিছুতেই হতে দেবো না। স্যার, যেখানে বডি পাওয়া গেছে ওই রোডটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তাহলে রোডের কন্ট্রাক্টরকে ডাকো। সরি স্যার, ওই কন্ট্রাক্টরের বডি ওখানেই আছে। ও নো, কন্ট্রাক্টরকে মেরে ফেলেছে। কিন্তু স্যার, ওই রোড বানানোর মিস্ত্রিকে আমি এখানে রেখেছি। নমস্কার স্যার। মার্ডার কে করেছে? আমি জানি না স্যার। সত্যি করে বলো, ওই রোড তুমিই বানিয়েছিলে না? আমি বানিয়েছিলাম। রাস্তা তুই বানিয়েছিস মানে মার্ডারও তুই করেছিস? ওই দিন রাতে রোড বানানোর সময় স্যার। আরে ও রাজা বাবু, তোমাদেরকে আমার খুব ভালো লাগে। দেখো, ভুল ভেবো না। আসলে ব্যাপারটা হলো, তোমরা কত বছর ধরে পরিশ্রম করে এই রোডের কাজ করছো, দিনরাত পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু কখনো তোমাদের কেউ বিয়ার বা বিরিয়ানি খাওয়ায় না। অন্তত মিষ্টি তো খাওয়াতেই পারে, তাই না? তবুও তোমরা জনতার ভালোর জন্য কাজ করো। আরে তোমাদের পরিশ্রমের জন্য ওরা আরাম করে। এই জন্য আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে তোমাদের জন্য বিয়ার আর বিরিয়ানি এনেছি। আমাকে মদ খাইয়ে আর বিরিয়ানি খাইয়ে ওই চক্রান্ত করেছিল। স্যার, এই কাজটা অন্য কারণ নয়, ওই অর্ধনারীরই হবে স্যার। তাহলে এটা একটা হিজড়ের কাজ। স্যার, ও প্যান্ট পরা কোনো পুরুষ নয়, চুরি পরা কোনো মহিলা নয়। সবার থেকে একেবারে আলাদা স্যার, সবার থেকে আলাদা। এই নাও। ভয় পেয়ে গেছো নাকি? সার্কাসের লোকেদের ছাগলের মাথার দরকার ছিল, তাই নিয়ে যাচ্ছি। তুমি ভয় পেও না, তোমার ফেসে এটা স্যুট করে না। স্যার, এটাই ওর বাড়ি, কিন্তু এখানে তো তালা ঝুলছে। আরে দাদা, এখানে যারা থাকে তারা কোথায়? সবাই কালী পুজো দেখতে গেছে।
গাড়ি দাও, দাঁড়া, থামো থামো। দাঁড়া, এই, দাঁড়াও। দাও দাও। ওদিকে যাচ্ছে। এই কোথায় পালিয়ে যাচ্ছে? তোকে ধরতে পারলে মজা দেখিয়ে ছাড়বো। কোথায় গেল? এই অর্থনারী, কি হয়েছে? এখন এই সমস্ত বলার সময় নেই, আমায় আমার ঘরে নিয়ে চলো না। অর্ধনারী, নামো। কি হলো? ভুল জায়গায় এসেছো মনে হচ্ছে। দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। জানকি বেবি? নো, অনুরাধা ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। আমরা শুনেছিলাম যে এই মার্ডারার অটোর ব্যবহার বেশি করে থাকে, তাই অটো স্কোয়াড অপারেশন চালু করেছিলাম। তোমার উপর আমার সন্দেহ একদম ঠিক ছিল। বল আমাকে, সত্যি সত্যি বল, কে তুই? তোর ওই লোকগুলোর সঙ্গে কি সম্পর্ক ছিল? বল, এক্ষুনি বল। হাসি পাচ্ছে? তুই মুখ না খুললে তোর মুখ আমরা খোলাতে পারি না ভাবছিস? বল, এক্ষুনি বল। এনি রেজাল্ট? নো স্যার, এত মারার পরও এখনো মুখ খোলেনি। ওর বহুত চর্বি। প্রসিড। তুমি এত লোককে এত নৃশংস ভাবে কেন খুন করেছো? জানি না। অকারণে এতগুলো লোককে তুমি মারলেই বা কেন? হ্যাঁ, জানি না। দেখো,
কেউ বিনা কারণে এরকম অপরাধ করে না। তোমাকে সবার সামনে সত্যিটা বলতে হবে। তোমাদের কাজের কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমি যা করেছি তার পিছনে কোনো কারণ নেই। থাকবে। কারণ নেই। নিশ্চয়ই থাকবে, কোনো কারণ তো থাকবেই। ইচ্ছে করছে তোমার গলা টিপে। এর কি কোনো কারণ আছে বলো? ঠিক ওরকমই আমার ইমোশনসের কোনো কারণ নেই। নিয়ে যাও ওকে, চল। এর মাথা পুরোটাই খারাপ মনে হচ্ছে। এর থেকে বড় পাগল আমি আমার জীবনে কখনো দেখিনি। এ তো জঘন্য ব্যাপার। যার খুন করার জন্য কোনো কারণের দরকার পড়ে না, এরকম মানুষের জন্য কোনো আইনি ব্যবস্থারও প্রয়োজন নেই। এ হলো সমাজের জন্য ক্ষতিকারক। এদের মতো মানুষের একটাই শাস্তি, সেটা হলো ফাঁসি। প্রজাপতি বড়ই সুন্দর চম্পাকলি বাগানে এসে বসেছে, তবুও জানে না জানে না জানে না ওকে। রাজা বাবু, তোমরা একটু সরবে, আমায় কাপড় কাচতে হবে। তোমাকে কষ্ট করতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। দাও সবাই তোমরা সকলে মিলে কাচো না। ভালো। রাজা আজ এখানে কিসের জন্য? তোমার জন্য। চলো। দেখো, একটা কথা শোনো, তুমি যাদের মার্ডার করেছো তাদের কথা বলতে হবে না। তুমি যা চাইবে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যা খেতে চাইবে আমি করে দিচ্ছি। কিন্তু শুধু একটা কথা বলো, আমাদের পুলিশের চোখে ধুলো দিয়ে কড়া সিকিউরিটির মধ্যে থেকে তুমি সিএম কে কি করে কিডন্যাপ করলে? প্লিজ। আর কদিন পরে তোমার ফাঁসি হয়ে যাবে, মরার আগে এই উপকারটুকু করে যাও। বল, তো যা চাই আমি দিয়ে দেবো। সত্যি বলছো তো? সত্যি। প্রথমে আমায় একটা চুমু দাও। চুমু? রাজা তোমায় জেমস বন্ডের মতো দেখতে, তাই তোমার কাছ থেকে একটা ইংলিশ চুমু চাই। স্যার, ও না বলুক সেটাও চলবে, কিন্তু আপনি যদি এটা করেন আমাদের সম্মান মাটিতে মিশে যাবে। চুমু না দিলে আমি বলবোই না। তাও তো সত্যিটা জানতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, থাক, ছেড়ে দাও রাজা, তুমিও আমাকে ভুল বুঝে ফেলবে। তবে তোমার সিনসিয়ারিটি আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। আমি জানতাম যে তোমার সিএম কোনো সিকিউরিটি ছাড়াই একা শামশাবাদে আসবে। আমি ওখানে চলে যাই। সিএম এর যেখানে আসার কথা ছিল ওর পাশেই একটা নার্সারি আছে, আমি ওই নার্সারিতেই কাজ করা শুরু করি। কি রাজা, কোথায় হারিয়ে গেলে? কিন্তু তুমি এটা করলে কেন? আরে ও পুলিশ রাজা, তুমি ইন্টারোগেট করছো না চালাকি করছো আমার সাথে, সেটা তো আমি বলবো না। আরে সেরকম কিছু নেই। স্যার, ম্যাটার বলে দিয়েছে না, এবার চলুন তো। 1 মিনিট। চলুন না স্যার, প্লিজ। চলো। আরে ও পুলিশ রাজা, বেশি ভেবে আবার নিজের মাথা খারাপ করে নিও না। হ্যাঁ, স্যার এসেছেন, বাইরে এসো। কি হলো রাজা, বারবার আমার কাছে আসছো? তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? একটু সামলে থেকো রাজা, না হলে এখানকার কয়েদিরা বলবে আমি তোমায় বশ করে নিয়েছি। 2 দিন পরে তোমার ফাঁসি হবে। কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, পূরণ করা হবে। তাহলে শোনো, পাশের রাজ্যের 8 কোটি মানুষ আর এই স্টেটের 5 কোটি মানুষ, মানে পুরো 13 কোটি জনতার সাথে আমি কথা বলতে চাই। কথা বলিয়ে দেবে আমার?
আর আমার একজন প্রিয় নেতাজি আছেন, পরিবার কল্যাণ মন্ত্রকের মন্ত্রী MS ধর্মাজি। আমি ওনার বড় ফ্যান। কি সুন্দর হ্যান্ডসাম দেখতে ওনাকে। ওনার সাথে একবার দেখা করে কথা বলতে চাই, ব্যবস্থা হতে পারে? স্যার, এটা অর্ধনারীর ফাইল। ওর শেষ ইচ্ছে হলো আমাদের আর পাশের রাজ্যে 13 কোটি জনতার সাথেও কথা বলতে চায়। সেটা করা ইম্পসিবল। দেখি। স্যার, আপনি না পড়ে সাইন কি করে করলেন? ওর চাহিদা এটা যে ও 13 কোটি জনতার সামনে কথা বলতে চায়। সেই সুযোগ আমরা ওকে দেব। সব টিভি চ্যানেলে খবর দিয়ে দিন, আর পুরো পাবলিককেও জানিয়ে দিন। যার দেখা সে দেখবে, যার শোনা সে শুনবে, যার ইচ্ছে করবে না সে শুনবে না। দ্যাটস অল। মাসের আগে সিরিয়াল কিলারের জনতার সঙ্গে কথা বলা হলো অন্তিম ইচ্ছায়, আর যেটার জন্য গভর্নর পারমিশন দিয়েও দিয়েছেন। কিন্তু এই ব্যাপারে সব পার্টিরা রেগে আছেন। কিন্তু জনতা এই ব্যাপারে বেশ উৎসাহিত যে অর্ধনারী জনতার সামনে কি বলতে চায় ওর ফাঁসি হওয়ার আগে। শুধু রাজ্যই নয়, পুরো দেশবাসী জানতে চাইছে যে ও কি বলতে চায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা জানতে পারবো। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমার শেষ ইচ্ছা পূরণ করে জনতার সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্য গভর্নর মহাশয় আর এখানে উপস্থিত মাননীয় পরিবার কল্যাণ মন্ত্রী মহাশয় MS ধর্মাজিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি পুলিশ আর জাজের সামনে আমার মুখ খুলিনি, কিন্তু আপনাদের সামনে আমি কথা বলতে চাই, তার একটা কারণ রয়েছে। আপনারা যেমন ভাবছেন আমি সেরকম অর্ধনারী নই, আমি একজন পুরুষ। হ্যাঁ, আমি একজন পুরুষ। শুনতে চাও আমি কেমন পুরুষ? এই যে শুনছেন, হ্যাঁ? ইয়াদগিরি আছে কি? কেন রে, রাতে কি মদ কম খেয়েছিস নাকি যে সকাল সকাল এখানে চলে এসেছিস? এই অসভ্য লোকটা যদি শখ খেয়ে মরে যেত তো ভালো হতো। এই মঙ্গলসূত্র ফেলে সিঁদুর মুছে আমি সারা জীবন পেনশন দিয়ে চালিয়ে নিতাম। অসভ্য কোথাকার, এটার বন্ধু অসভ্য। এই কি করছিস? মালের টেস্টে জলের মতো কেন? আরে আরে কি করছিস? এই যে দেখো ও কি করছে। এই, আরে আরে কি করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ছাড় ওকে, মারিস না। আরে তুমি ওকে মারছো কেন? মেরে ফেলবো আমি ওকে। স্ট্রিট লাইট সকাল 5টায় বন্ধ হওয়ার কথা, 9টা বেজে গেছে, লাইট না বন্ধ করে ও ঘুমাচ্ছে। কত বিদ্যুৎ নষ্ট হয়ে গেল। নিজের কর্তব্য পালন না করে ও সরকারকে লুটছে। ছাড় না, সরকারের পয়সা তোর কি? তুই পয়সা দিবি নাকি যে কষ্ট হচ্ছে তোর? বিল আমি দিই, তুমি দাও, ও দেয়, আমরা সবাই মিলে বিল দিই। তাই বলে কি তুই মারবি? হ্যাঁ, প্রাণে মেরে ফেলবো। যে লোক দায়িত্ববান নয় তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। বন্ধ করো। সিস্টার, আমি ওকে পিটিয়েছি, ওষুধ লাগিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবেন। শোনো, নিজের দায়িত্ব ঠিক মতো পালন করবে, দেশের প্রতি তোমার কর্তব্য এটা। ঠিক আছে। এই ভাঙা শিশি বোতল বিক্রি, ভাঙা শিশি বোতল বিক্রি। এই ডিম পাউরুটি খাবি? শোনো ভাই, হ্যাঁ একটা চা দিও। একটা চা। নমস্কার, আজকের ব্রেকিং নিউজ হলো জাতির ঊর্ধ্বে গিয়ে ভালোবেসে বিয়ে করেছে একজোড়া প্রেমিক প্রেমিকা। এই বিয়েতে ওরা দুজন খুব খুশি, কিন্তু ওদের পরিবারের লোকেরা একটু খুশি হয়নি। ওরা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছে না। পরিবারের লোকেরা ওদের দুজনকে মেরেও ফেলতে পারে। ওরা পুলিশের সাহায্য নিয়ে বিয়েটা করেছে। এই বিয়েটা নিয়ে আপনারা কি ভাবছেন? সুব্রমণিয়ামের মেয়ের কাজটা কি সঠিক না ভুল? যদি আপনার উত্তর ঠিক হয় তাহলে ওয়াই লিখুন, আর যদি ভুল হয় তাহলে এন লিখে স্পেস দিয়ে আপনার পুরো নামটা লিখে 535 এ পাঠিয়ে দিন। আবে কে রে তুই? কাট 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 কাট। যদি চ্যানেল অফ এয়ার হয়েছে বা সরাসরি সম্প্রচার বন্ধ হয়েছে তাহলে গুলি বেরোবে। বসো চুপচাপ। সংবাদ কিভাবে পড়ে জানো না? নিউজের ননসেন্স মিক্স করে নিউসেন্স ক্রিয়েট করছো। ইউ নো, আমি খুব বিখ্যাত টিভি অ্যাঙ্কার, বুঝতে পেরেছেন? মেরেই ফেলবো তোমাকে। যদি মুখ থেকে একটাও শব্দ বার করো এখানেই মেরে ফেলবো তোমাকে। যে ঘটনা ঘটেছে সেই জন্য ওই পরিবার আগের থেকেই ঝামেলায় রয়েছে, আর তার মধ্যে তুমি কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ। নিউজের কন্টেন্ট কি, তার খবরটা মডিউলেট কি করে করতে হয় এসব জানো তুমি?
যখন গান্ধীজি মারা গেছিলেন ওনার নিউজ কিভাবে পড়া হয়েছিল? আমাদের দেশের সমস্ত সাংবাদিকরা 2 মিনিটের জন্য পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছিলেন। খবরের সাথে ভাষার মিল থাকতে হবে, আর ওটা মাথায় রেখেই এক্সপ্রেশনস রাখতে হবে। পরিস্থিতির উপর হবে খবর। চলো এই নিউজটাকে ঠিক মতো আরেকবার পড়ে শোনাও। বিখ্যাত অভিনেতা সুব্রমণিয়ামের ছোট মেয়ে। আবার ভুল করছো তুমি, গলার টোন ঠিক হচ্ছে না, চেহারার ভাবও ঠিক নেই। আবার পড়ো এটা। বিখ্যাত অভিনেতা সুব্রমণিয়াম বাবুর ছোট মেয়ে আজ অন্য কাস্টে বিয়ে করেছে, যার কারণে পুরো পরিবার স্তম্ভিত। এই ব্যাপারে বিস্তারিত আমাদের সংবাদদাতা জানাবেন। এটা ঠিক আছে, এবার তুমি একদম ঠিক করেছো। অনুষ্ঠানের পরে ওই এসএমএস পোল রাখাটা কি খুব জরুরি? কেন ভাই, তোমার বোন যদি এরকম কোনো কিছু করে থাকতো তাহলে তুমি তোমার বন্ধুদের আর আত্মীয় স্বজনদের ডেকে এরকমই এসএমএস পোল রাখতে নাকি? এবার আমি দেখাচ্ছি তোমায় এসএমএস পোল। আমি যেটা করেছি সেটা ঠিক হলে ওয়াই টাইপ করুন, আর ভুল মনে হলে এন লিখে স্পেস দিয়ে নিজের নাম আর ঠিকানা সহ 53535 এ এসএমএস করুন। এই যেটা করেছে একেবারে ঠিক করেছে, চলো আমরা এসএমএস করি। এই নম্বরটা কি? আমরা এসএমএস করি। দেখো, ইয়েস। অডিয়েন্সের ফিলিং জানতে পারলে? কথায় আছে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটা ভেবেই চ্যানেলে এসে তোমাকে না মেরে যাচ্ছি। যদি দ্বিতীয়বার এমন কথা শুনি তাহলে মেরে চামড়া গুটিয়ে দেবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়েছি, তাতেও অ্যারেস্ট করবেন? নমস্কার স্যার, আমি নীরজা, ওনার বউ আমি। বাবা চুপ করো না, কেন কাঁদছো? আরে তাড়াহুড়োতে না দুধের বোতল আনতেই ভুলে গেছি স্যার। দাদা, আমার বাচ্চাটাকে একটু দেখবেন প্লিজ। এই নিন স্যার, এখনো পর্যন্ত আমার স্বামী যত ঝগড়া করেছে এগুলো তার এফআইআর নাম্বারস আর কোড ডিটেলস। আমার স্বামী যা কাজ করেছে সব দেশের ভালোর জন্যই করেছে স্যার। আমার স্বামী আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য কিছু করেনি। হ্যাঁ মানছি নিজের হাতে আইন নেওয়াটা ঠিক হয়নি ওর স্যার। কোর্টের বাইরে 1-2 দিন দাঁড় করিয়ে রেখে তারপর বেল দিয়ে দেওয়া, নয়তো জেলের মধ্যে 1-2 দিন আরোপীকে রেখে তারপর পুলিশ তাকে ছেড়ে দেয়। এই সব কিছু এই কাগজে লেখা আছে স্যার। হয়তো কোনো শারীরিক সমস্যা আছে তাই আমার স্বামী এমন করে। আমি ডাক্তার দেখিয়েছি স্যার। এই দেখুন, এটা মেডিকেল রিপোর্ট ওনার। হি ইজ দ্য মোস্ট ইমোশনাল পারসন। ডক্টর বলেছে ওনার রক্তে কোনো সমস্যা আছে। আসলে কি জানেন, একজন সাধারণ মানুষ অন্যায় দেখেও না দেখার ভান করে থাকেন, কিন্তু আমার স্বামী দেখলেই মেরে দেন। দেখো একটা কথা বলি শোনো, তোমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দেশভক্তি বা সমাজ সেবার দরকার নেই, তার জন্য বেল অর্ডার দরকার। তুমি জানো নিশ্চয়ই। জানি স্যার, ওর ভুলগুলো আমার জন্য খুব নতুন, কিন্তু এই ফর্মালিটিস গুলো খুবই পুরনো। আপনি এখানে নতুন এসেছেন স্যার, যদি বিনা দোষে ওনাকে শাস্তি দিয়ে দেন তাহলে আমাদের সবার থেকে দূরে চলে যাবে। এই ভয় সব বললাম আপনাকে। লয়ার আসছে স্যার। ভুল দেখলে আমি সহ্য করতে পারি না, তারপর আমি ভাবি আমি একা কি বা করতে পারবো। দেখো, বন্ধ হওয়া একটা পথ তো সামনে খুলেছে, একটু ধৈর্য ধরো, দেখবি হাজার হাজার পথ সামনে খুলে যাবে। আমার মন তাই বলে। দ্রব্যমূল্য, 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 সিএম, ভ্রষ্টাচার, 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 ভ্রষ্টাচার চলবে না। শুনুন দাদা, যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে ঠিকভাবে প্রতিবাদের পথ বেছে নিন। এইভাবে পাবলিকের সম্পত্তি নষ্ট করবেন না। তুই কে রে ভাই, এই বাসের মালিক নাকি চাকর? হ্যাঁ, সবাই এর ওনার, আমাদের সবার সম্পত্তি এটা, বুঝলেন? যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সিএম এর সাথে গিয়ে কথা বলুন। কথা হয়ে গেছে, এখন আর কথা বলার সময় নেই। 4 মাস আমরা জ্বালালে ঠিক হবে আমাদের ক্ষমতা কত, বুঝতে পেরেছিস? চল চালিয়ে দে। অনেক হয়েছে, এটা আপনারা মোটেও ঠিক করছেন না। আরে কে রে এটা? এখানে সে দাদাগিরি দেখাচ্ছে। আগে এর গায়ে পেট্রোল ঢালো আর বাসের সঙ্গে একেও চালিয়ে দাও। যাও পেট্রোল ঢালো। ভাই আমার কথা শোনো, যেটা করছো সেটা ঠিক করছো না। পেট্রোল ঢালার পরে মাথায় করে ঢুকে যা যা। দিদি, 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 কি হয়েছে? দিদি, দাদার উপর কেউ পেট্রোল ফেলে দিয়েছে। তোমার গায়ে আগুন লাগিয়ে দিত, তখন আমি কি করতাম? কি যে হতো। দাদা চলো।
আরে কারেন্টের কি এখনই যাওয়ার ছিল? সিরিয়ালটা কত ইন্টারেস্টিং হচ্ছিল। পাশের বাড়িতে কিন্তু কারেন্ট আছে। হ্যাঁ মা। নিশ্চয়ই আছে। তোমাদের ঘরের বিদ্যুৎ আমিই কেটেছি। কে রে তুই? তোমরা এক্ষুনি ঘর থেকে বেরো। তাড়াতাড়ি সবাই তোমাদের বাইরে এসো, ঘরটা আমার চালাতে এসেছি আমি। এসেছে। ও আমাদের ঘর আরে কে রে তুই? আর তোর এত সাহস আমার বাড়িতে চলে এসেছিস? এই আরে কে রে তুই? আরে বল না। আমার মানা করা সত্ত্বেও তুমি বাসটাকে চালিয়ে দিলে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করলে। এই জন্য তোমার ঘরটা চালাতে এসেছি আমি। ও তুই? আমাকে তো পার্টির লোক টাকা দিয়েছিল বাসটা চালানোর জন্য। আমার বাড়ি চালাতে এলি? এই দেশ তোকে কি দিয়েছে বল? জন্ম দিয়েছে, দায়িত্ব দিয়েছে। আমাদেরকে বাঁচান স্যার, বাঁচান। ইলেকশনের সময় আমি 5টা বাস চালিয়েছিলাম, আমার পরিবারকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার। বলুন স্যার, যে বাসটা জ্বালিয়েছিল তার বাড়িটা যে জ্বালিয়ে দিয়েছে সেটা আমি। গতকাল অব্দি ওরা কারা এটা কেউ জানতো না, কিন্তু আজ ওদের অ্যাড্রেস সহ সবকিছু ডিটেলস পুলিশ স্টেশনে রয়েছে। ওরা পার্টির নেতাদের কাছ থেকে টাকা খাওয়া দেশদ্রোহী লোক স্যার। আপনি ওদের শাস্তি দিলেই এই দেশের উন্নতি হওয়া সম্ভব। যে দায়িত্ববান নয় তার এই দেশে থাকার কোনো দরকার নেই স্যার। দেশের জন্য কিছু করার আগুন আমি তোমার চোখে দেখতে পাচ্ছি। আজকের দিনে আমাদের দেশের জন্য এমনই আগুনের দরকার। নিজের ঘরের সুরক্ষার জন্য প্রতি পুলিশ স্টেশনে যারা কমপ্লেন করছে, অবিলম্বে নন বেলেবল ওয়ারেন্টের সাথে অ্যারেস্ট করার অর্ডার হাইকোর্টের মুখ্য জজ শ্রী রাজেন্দ্র প্রসাদ নিজে দিয়েছেন। সন্ত্রাসীদের রক্ষা করার মানে নিজেও এক সন্ত্রাসবাদী হওয়া, এমনটা ওনার বক্তব্য। গান্ধীজি, এই শোনো, একটু কফি দাও না। আজও এত খুশি, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমার সোনাটা কেমন আছে? হ্যাঁ, না কাকি, সকালে উঠে কতগুলো বাড়িতে কাজ করো তুমি, এখানে এসে যদি কাজ করো তাহলে তোমার কষ্ট হবে। আরে এটা কি বলছো? তোমার কাকুর অপারেশনের জন্য তোমার স্বামী শিবা এমএলএ আর এমপিদের পেছনে সারাটা দিন দৌড়ে যাচ্ছে। ওটাকে কি ওর কষ্ট মনে হয়? আরে তেলটা দাও তো। এই নাও। একটা কথা বলো, সকাল থেকে ওকে দেখছি না, কোথায় গেছে ও? সিএমের সঙ্গে দেখা করতে গেছে। যদি ওর কথা সিএম সত্যি শুনতো তাহলে ভালোই হতো, আমাদের জীবনটা তো পাল্টে যেত। একটা কথা বলো মা, তোমার স্বামী জনতার সেবা করার জন্য সকাল সকাল তোমায় ঘরে একলা ছেড়ে ঘরের বাইরে চলে যায়। আমার কেমন লোকের সাথে বিয়ে হয়েছে এমনটা কখনো মনে হয়নি তোমার? তুমি কি বিয়ের আগেই জানতে নাকি বিয়ের পর জেনেছো? বলো না। তুমি না কাকি, আমি কখনোই এমনটা ভাবিনি। আমি আগে থেকে এসব জানি। জানো কাকি আমাদের কি করে বিয়ে হয়েছিল? কি করে হয়েছে মা? মা, আমরা তো মন্দিরে যাচ্ছিলাম, তাহলে? তুই কিছু বলিস না, মেয়েটাকে দেখ কি সুন্দর, তাই না? কিছু কথা বলতে চাস? আরে তো মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। আরে কিছু তো কথা বল। দেশের প্রতি যে প্রতিজ্ঞা করেছিলে মনে আছে? ভারত আমাদের দেশ, আমরা সব ভারতবাসী ভাই বোনের মতো। প্রাণের থেকেও বেশি ভালোবাসি আমরা আমাদের দেশকে। আমাদের দেশের সংস্কৃতি আর বিভিন্ন বিষয়ের উপর আমাদের গর্ব হয়। দেশের একজন ভালো নাগরিক হওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাব। আমাদের বাবা মা, শিক্ষক আর গুরুজনের সম্মান করব, আর সবার সাথে ভালো ব্যবহার করব। দেশ আর সমস্ত দেশবাসীর প্রতি আমরা বিশ্বাসী থাকবো, এই প্রতিজ্ঞা করছি। সবার কল্যাণ আর সমৃদ্ধিতেই আমাদের সুখ। তোমায় বিয়ে করার জন্য এই গুণটাই যথেষ্ট। ভীষণই বিচিত্র ভাবে হয়েছে, সত্যি বলেছি না? এই তুই বাচ্চার কাপড়গুলো কেচে দে, যা। মা, আমি এসব জিজ্ঞাসা করছি বলে খারাপ ভেবো না। আমি এখানে আশেপাশে আরো 4-5টা ঘরে কাজ করি। সব জায়গাতে বড় বউরা ভালোবেসে কথা বলে, কিন্তু এমনটা তোমাদের মধ্যে কখনো দেখিনি। আমি সবসময় এই প্রশ্নটা তোমাকে করতে চাইছিলাম, এই বাচ্চাটা কি করে হলো? আমি বুঝেছি কাকি, ওর জন্মের পেছনেও দেশভক্তি আছে। হ্যাঁ, তুমি এদের কেন দেখতে থাকো? এই মহাপুরুষদের আমি খুবই পছন্দ করি। এদের মধ্যে কেউ যদি দ্বিতীয়বার জন্ম নিত তাহলে ভালো হতো না? আমার বাচ্চা ওদের মতোই হবে, এই ব্যাপারে আমি সবসময় ভাবতে থাকি। কিন্তু
আপনি তো কখনো ভালোবেসে তাকান না আমাদিকে, আমাকে ছুঁয়েও দেখেন না, তাহলে বাচ্চাটা কি করে হবে শুনি? তুমি বিশ্বাস করো এরা আবার জন্ম নেবেন? হ্যাঁ, আমার তো এমনটাই মনে হয়, এরা জন্ম নেবেন। এইভাবে জন্মেছে ছোট গান্ধীজি। এও গান্ধীজির মতো মহান মানুষ হবে। কে জানে তোমার স্বামী কখন আসবে? ও যতক্ষণ না আসছে সত্য তোমার কাছে থাকো। ছাড়ো না কাকি, আমার এসব অভ্যেস আছে। তুমি যাও, কাকু হয়তো অপেক্ষা করছে। ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে। স্যার, ইউথ ইউনিয়নের অধ্যক্ষ এসেছেন, অপেক্ষা করছেন। আরে ওকে বলো কাল উদ্বোধনের পর দেখা হবে। স্যার, আশেপাশের ফ্যাক্টরি ওনারা আপনার সঙ্গে দেখা করতে চায়, কিছু পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলতে চান। সবার সমস্যা ওই পাওয়ার নিয়েই। আচ্ছা, আমার কি কোনো পাওয়ারের সমস্যা নেই? জানো তো আমাদের বিরোধী পার্টি কি রণনীতি বানাচ্ছে, ওরা আমাকে চেয়ার থেকে সরাতে চায়। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি স্যার। স্যার, শিবকুমার নামে কেউ একজন এসেছেন, আমাদের এমএলএ দের কোনো অন্য পার্টি কিনতে চাইছে, সে বিষয়ে কথা বলতে চায়। তাড়াতাড়ি ডাকো নাকি। নমস্কার স্যার। এমন কোন পার্টি আছে যাদের কাছে আমাদের এমএলএ দের কেনার সাহস আছে? সরি স্যার, আমি মিথ্যে বলেছিলাম স্যার। সত্যি বলে 4 বছর ধরে আপনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু দেখা করতে পারিনি। আর যেই মিথ্যে বললাম 30 সেকেন্ডে আপনার সামনে চলে এলাম। জ্ঞান হওয়ার পর 5 বার সরকার পাল্টাতে দেখেছি আমি। এর মধ্যে 5টা সিএম, 300টা এমএলএ আর হাজার হাজার লোক বদলাতে দেখেছি। এদের সময় জিনিসপত্রের দাম বেড়েছে, দুর্নীতি বেড়েছে, আর এই করে এদের টাকার পরিমাণ বেড়েছে বিদেশি ব্যাংকগুলোতে। কিন্তু জনতার হাল বদলায়নি স্যার। একজন ভালো নেতা আসবে আর জনতার হাল পরিবর্তন হবে, এতগুলো বছর ধরে আমিও এটাই ভেবে এসেছি, কিন্তু কেউ আসেনি স্যার। ভবিষ্যতে সবাই ভালো থাকবে আর কিছু বদলাবে, এই চিন্তাধারাটা মাথায় রেখেই আমি একটা পঞ্চসূত্রের ধারণা তৈরি করেছি স্যার। সেটা কিরকম? 1 নম্বর, দেশের জনগণের 100% ভোটিং। সম্ভবই নয়। সম্ভব স্যার। আমরা সবসময় এটাই ভাবি, যে কাজের জন্য আমরা শাস্তি পাই না ওই কাজটাতে কোনো ভুলই নেই। শাস্তি না পেয়ে পেয়ে লোকজন এমন হয়ে গেছে। যেমন দেখুন, নো পার্কিং এ পার্ক করলে 50 টাকা ফাইন, সিগন্যাল জাম্প করলে 500 টাকার চালান। শাস্তির ভয়ে সবাই তো নিয়ম পালন করছে স্যার। কিছুদিন আগে আধার কার্ড এত জরুরি হবে কেউ জানতো না। গ্যাস কানেকশনের জন্য আধার কার্ড কম্পালসারি হওয়াতে আধার কার্ডের জন্য সবাই লাইনে তো দাঁড়িয়েছিল স্যার। এভাবেই কেউ ভোট না দিলে তার রেশন কার্ড যদি বাতিল করে দেওয়া যায়, তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি সবাই ভোট দেবে। জনতা যখন নিজের পছন্দের সরকার আনবে তখন তারা প্রশ্নও করতে পারবে, আর যখন প্রশ্ন উঠবে তখন উন্নতি অবশ্যই হবে স্যার। জনতা শুধু 4টি জিনিস দরকার: রোজগার, বেঁচে থাকার জন্য জিনিসপত্র, পড়াশোনার জন্য স্কুল, অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতাল, আর সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য ন্যায়। এখানে সব থেকে আগে জনতা জরুরি জিনিস পাবে কি করে তার উপায়। সরকারের কাছে এখানে ওখানে অনেক জমি খালি পড়ে রয়েছে, এই জমিগুলো কৃষকদের দেওয়া হোক ফসল ফলানোর জন্য। গ্রামে গ্রামে দল বানিয়ে ওদের জমি ভাগ করে দেওয়া হোক, এইসব জমিতে চাষ হবে, ফসল হবে, আর সরকার এইসব ফসল রেশন কার্ডের মাধ্যমে জনতাকে বিলি করে দিক। তাহলেই তো সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। এবার শিক্ষা আর স্বাস্থ্য, সাধারণ জনতা এখানেই বোকা হয়ে যায়। আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা এটাকে একটা ব্যবসায় পরিণত করেছে। এলকেজিতে ভর্তির জন্য লক্ষ টাকা অনুদান নেওয়া স্কুলগুলোকে আর একটা ছোট্ট টেস্ট করার জন্য অনেক টাকা বিল বানানো হাসপাতালগুলোকে আমাদের বন্ধ করতে হবে স্যার। সরকারকে এই সুবিধাগুলো কম খরচে সাধারণ মানুষকে দিতে হবে স্যার। যে লাভ সরকারের পাওয়ার কথা সেটা যদি প্রাইভেট সংস্থায় যায় তাহলে এটা সত্যিই দুর্ভাগ্য স্যার। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যাতে এই সমস্ত কাজগুলোর অধিকার প্রাইভেট সংস্থার হাতে না যায়। যদি কোথাও কিছু ভুল হচ্ছে তাহলে জনতার সেখানে প্রশ্ন করার অধিকার থাকা উচিত। যেমন সংসদ আর বিধানসভায় সরাসরি সম্প্রচার করা হয়, তেমনি প্রতিটা থানা আর সরকারি অফিসগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো উচিত, যাতে ফুটেজটা দেখার পর সত্যিটা জানতে সবার সুবিধে হয়। এই ব্যবস্থায় জনতার যেমন অনেকটা সময় বাঁচবে, তেমনি আপনারও ঝামেলা হবে না। এটাই হলো আমার পঞ্চসূত্র স্যার। এইগুলো করার জন্য হাজার কোটি টাকার বাজেট বা ব্যাংকে লোন দরকার নেই স্যার। আমাদের শুধু দরকার একটু ভালোভাবে চিন্তা করার। আমাদের দেশে সবাই নিজের দায়িত্ব পালন করলে আর আনন্দের সাথে থাকলেই সারা পৃথিবীতে আমাদের ভারত মহান হয়ে উঠবে স্যার। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট বাইরে বসো, আলোচনা করছি তোমার সাথে। ওকে স্যার। স্যার, মেরে ফেলো ওকে। কেন মারবো স্যার? ও আমাদের সাথে কি করেছে? আরে পাগল একটা, ও 10 মিনিট আমার সাথে কথা বললো, তার মধ্যে শুধু জনতা জনতা আর জনতা। জনতা এটা পাবে, জনতা ওটা পাবে, শুধু এসবই বলে গেল। এইভাবে যে কোনো লোক আমাদের বিরুদ্ধে গিয়ে আম জনতাকে উস্কাতে পারে, বুঝেছো? এইসব বিষয়ে ভাষণ দিয়ে আগামীকাল ওই লোকটা জনতার দরবারে বড় নেতা হয়ে যাবে। সিএম এর সাথে কথা হলো? হ্যাঁ হয়েছে। কি বললেন উনি? আমি ওনাকে সব বললাম, কিন্তু আমার কথা শুনে জনতার সত্যি লাভ হবে এমনটা ভেবে উনি আনন্দিত হয়েছেন এটা বোঝা গেল না, সেই জন্য আমি চলে এলাম। চলো চলো, তাড়াতাড়ি তোলো তোলো, লোড করো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, সিমেন্ট একটু বেশি করে ঢাল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আরে কি করছো কি? তাড়াতাড়ি করো। দাদা সাহেব, এখানে কাজ কেমন চলছে? আপনি কি এই এলাকার অফিসার নাকি? না, এই রাস্তা দিয়ে আমিও হাঁটি, তাই আমি জিজ্ঞাসা করছি তোমায়। আরে ওখান থেকে পাথর কম কর, সিমেন্টের জায়গায় মাটি মিশিয়ে দে। আর সিমেন্ট পাওয়া যাবে না, আজকে এই রাস্তার কাজ কমপ্লিট করতে হবে। এইভাবে রাস্তা বানালে 1 সপ্তাহতেই খারাপ হয়ে যাবে। বলে হতে দাও, আমরা আবার বানিয়ে নেবো। সরকারি কাজে কোনো পার্মানেন্ট নেই। পাগলের মতো কথা বলছি যত সব।
এই সিসি রোডে তো সিমেন্ট থেকে বালি বেশি মিশে আছে। Then stop the work immediately and take the charge. দেখুন স্যার, আপনি আমাদের কন্ট্রাক্টরের ব্যাপারে কিছুই জানেন না। কে তোর কন্ট্রাক্টর? কারা তো সাহসী কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ করছে? আমি করেছি। এই, তুই কি জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? আমাকে টাচ করলে এই সিটির কমিশনার চলে আসবে, ডিস্ট্রিক্ট কালেক্টর আসবে, লোকাল এমএলএও আসবে, দরকার পড়লে মিনিস্টারও চলে আসবে। এই হলো আমার ক্ষমতা। আমি বুঝতে পারছি ভাই, এই কাজটা শুধু তোমার দ্বারা একা করা সম্ভবই না। ও মনে হয় বুঝতে পারছেন আমি আসলে কে। এই একটু হোম মিনিস্টারকে ফোনটা লাগাতো। নাও দাদা। হ্যালো স্যার। আরে এত চেঁচাচ্ছিস কেন? এতে সাউন্ড পলিউশন হচ্ছে। তোকে আমি দেখতে পাচ্ছি, এটা নতুন টেকনোলজি। তুই যাকে সেদিন আমার কাছে পাঠিয়েছিলি, কি ফিগার, কি টেকনোলজি ছিল। সত্যি বলতে এই টেকনোলজির কথা এখনো ভুলতেই পারছি না। হ্যালো স্যার, আমি যে রাস্তাটা বানাচ্ছি ওখানে একজন লোক এসে অভিযোগ করেছে আর একজন অফিসার এসে কাজ বন্ধ করে দিয়েছে। তোর কাজ বন্ধ হয়ে গেছে মানে আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমার কাজ বন্ধ করেছে মানে সিএম এর কাজ বন্ধ করেছে। একেই বলে আপডেটেড টেকনোলজি। কন্ট্রাক্ট ছোট হোক বা বড়, সিএম তার ভাগ নিশ্চয়ই পাবে, আর আমারও ভাগ চাই। তাই তোমাকে ওই কন্ট্রাক্টটা শেষ করতেই হবে। এটাই হলো আমাদের রিলেশন টেকনোলজি। কে তোর নামে কমপ্লেন করেছে বলতো? কে ওই ব্যাকডেটেড টেকনোলজিটা করেছে স্যার? তোকে তো দেখে একদম ইয়ং টেকনোলজি মনে হচ্ছে। আমার পাওয়ার টেকনোলজির সাথে পাঙ্গা নিস না, না হলে মারা পড়বি। শোন কন্ট্রাক্টর স্যার, ও তো নিশ্চয়ই আমাদের রিলেশন টেকনোলজির ব্যাপারটা বুঝে গেছে। এবার তুই একটু ফিগার টেকনোলজি নিয়ে ভাব আর কাউকে পাঠা। ঠিক আছে স্যার, দেখলি তো আমার ক্ষমতা কত। কি হয়েছে এখানে? কে রাস্তার কাজ বন্ধ করতে চাইছে? স্যার এই মূর্তিমান, ইউর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমি কিছু করিনি স্যার। তুমি সরকারি কাজ বন্ধ করেছো আর তোমার কাছে এর জন্য কোনো ভালো প্রমাণও নেই। তাই নাকি স্যার? একটু ওইদিকে দেখবেন একবার। আর হ্যাঁ, ওইদিকেও। দেশের যত 1 নম্বর চ্যানেল রয়েছে সবাইকে আজ আমি ডেকে এনেছি, আর তারা সবাই এখানে এসে লাইভ সম্প্রচার করছে। আমি জানতাম তোমরা তোমাদের ক্ষমতার ভয় দেখিয়ে এই টিভি চ্যানেলদের কিনতে পারো, তাই আমার কাছেও প্রমাণ থাকা জরুরি। সেই জন্য এই ক্যামেরা লাগিয়েছি। হাইটেক শুধু তুমিই না কন্ট্রাক্টর, আমিও। যা হয়েছে ভুল হয়েছে। একটা ছোট্ট রাস্তা বানাতে গিয়ে যদি এত ঝামেলা হয় তাহলে এই দেশের কি হবে? এর বিকাশ কি করে হবে? দেশের একজন নেতা যদি গুন্ডাদের সঙ্গে হাত মেলায় তাহলে এটা দেশের পক্ষে লজ্জাজনক ব্যাপার। এই ঘটনার জন্য পুরো তদন্তের নির্দেশ দিচ্ছে কোর্ট। এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার কি মত? ভুল করতে থাকা নেতাদের সঙ্গে কি করা উচিত? ভুল শুধু আমাদের নেতাদের নয়, ভুল আমাদের সবার। যখন আমাদের বাড়ির পাশে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে রাস্তাটা কেমন বানানো হচ্ছে, কতটা সিমেন্ট দেওয়া হচ্ছে, এইসব কেউ ওখানকার ঠিকাদারদের কখনো জিজ্ঞাসা করে কি? কিন্তু যখন নিজেদের বাড়ি তৈরি হয় তখন রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকি আমরা। মিস্ত্রি কে, কন্ট্রাক্টর কে, কি সিমেন্ট ব্যবহার হচ্ছে, বালি কোথা থেকে আনা হয়েছে, সিমেন্ট আর কংক্রিট ঠিক মতো মেশানো হচ্ছে কিনা, এই সব জিজ্ঞাসা করে আমরা ওকে বিরক্ত করতে থাকি। কেন? কারণ বাড়িটা আমাদের নিজেদের। যেমন আপনারা আপনাদের বাড়িকে নিজের বলে ভাবেন, তেমনি এই রাস্তাটাকেও নিজের ভাবতে হবে। এটা আপনাদের অধিকার। সবাই যেদিন নিজেদের অধিকার বুঝতে পারবেন সেদিনই এই দেশের ভালো হবে। আর যে দায়িত্ব নেবে না তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। স্যার, বুদ্ধিহীন অকম্মার ঢেকি, তোমরা আমার জীবনটা শেষ করে দিলে। বাড়িতেও মিডিয়া, পার্টি অফিসেও মিডিয়া, আর ওই যোগাশ্রমে ওখানেও মিডিয়া। কোনো জায়গা ছাড়েনি। রাস্তার পাগল কুকুরদের যেমন দৌড় করায় মিডিয়া তেমন আমায় দৌড় করাচ্ছে। জনতাকে আমি কি উত্তর দেবো? দেশের সুরক্ষা ছেড়ে এখন আমি তোমাদের সাথে বকবক করে যাচ্ছি। আমি সেদিনকে তোমাকে বলেছিলাম না ওই ছেলেটা নায়ক হয়ে যাবে, কিন্তু তুমি ওকে জ্যান্ত ছেড়ে দিলে। আজ দেখছো আমাকে পথ ছাড়তে হচ্ছে। আর তুই কি একটা গবেট হারারাম? তুই টেকনোলজি জানিস বলে তোকে হোম মিনিস্টারের পদ দিয়েছি, আর টেকনোলজির দোহাই দিয়ে আজকে তুই পার্টিকে রাস্তায় নামিয়ে দিয়েছিস। দেখলি তো তুই তোর টেকনোলজি? টিভিতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে আর অন্যান্য সব মিডিয়ায় লাইক করো, পোস্ট করো, শেয়ার করো। এটা ওর হিরোইজমের জন্য হয়নি, এটা আমাদের ভুলের জন্য হয়েছে। কোনো নতুন টেকনোলজির ব্যবস্থা করি না, তোমার টেকনোলজির দরকার নেই আমার। যাও মিডিয়ার কাছে যাও আর জনতাকে বলো যা কিছু হয়েছে তাতে সিএম আর পার্টির কোনো হাত নেই। মিডিয়াকে বলো এটা আমার পার্সোনাল ম্যাটার ছিল, আর নিজের ইস্তফা দাও। স্যার, আর কিছু বলতে হবে না, যেটা বলছি সেটা করো। আমাদের মতো নামী নেতাদের জন্য টেকনোলজি নয়, টেকনিকের দরকার। যাও এখান থেকে। তোমার জন্য আমার বাবার পদ্মা চলে গেল। তোকে তো আমি দাঁড়া, তুই জানিস আমার গদি এই টেকনোলজির জন্য যায়নি, ওই দেশভক্ত টেকনোলজির জন্য গেছে। একে ছেড়ে দে।
ওরা পুলিশ ধরে দেবো। নীরজা, নীরজা, এটা কি? তুমি যদি চাও আমার গলায় এই মঙ্গলসূত্র থাকুক, তাহলে আপনাকে এইভাবেই থাকতে হবে। নীরজা, কিন্তু না, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আর কিছু বলবেন না। দেশ, সমাজ আর সমাজের সেবা করা, এইসবই তো বলবেন আপনি, তাই না? আমার এইসবের কিচ্ছু দরকার নেই। আমার জন্য আমার ঘরই সব। কাল যখন রাস্তায় আপনাকে মারছিল, তখন কেউ এসেছিল বাঁচাতে? আপনি এত মার খেয়ে বিছানায় পড়ে আছেন, কেউ এসেছে আপনার খবর নেওয়ার জন্য? এই সব লোকেদের জন্য আপনি এত কিছু করছেন, ওদের জন্য আপনি মার খাচ্ছেন। এই রকম দেশভক্ত হওয়ার কোনো দরকার নেই। আপনি আমার স্বামী হয়ে, আমার ছেলের বাবা হয়ে থাকুন, আমি এটাই চাই। আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। আপনার তো আমার হাতের খাবার ভালো লাগে না। আজ থেকে আমি এই ঘরের বাইরে কাজ করব, আমি চালাবো ঘর সংসার। আজ থেকে পেপারওয়ালাকে আসতে বারণ করেছি, কেবলের লাইনও কেটে দিয়েছি। বাইরের কথা জানতে না পারলে আপনার কষ্টও হবে না। সকাল আর দুপুরের খাবার টেবিলে রেখে দিয়েছি, স্নান সেরে ভালো করে খেয়ে দিয়ে ঘরে বসে থাকুন, ব্যাস। আপনি আমায় ভুল বুঝবেন না। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য দ্বিতীয় কোনো রাস্তা আমার চোখে পড়েনি, তাই এমনটা করেছি আমি। নীরজা, একসময় তুমি আমাকে ভগৎ সিং এর মতো ক্রান্তিকারী জন্মের কথা বলেছিলে, আর আজ? হ্যাঁ, এই মহাপুরুষটা আবার জন্ম নেবে, কিন্তু আমার বাড়িতে না। আমার এমন মহাপুরুষ চাই না। নীরজা, নীরজা, নীরজা দাঁড়াও, নীরজা দাঁড়াও। সোনা, সোনা, সোনা মেয়ে, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছো? ঘর বন্ধ করে দিয়েছো, অটোতে বসছো, স্বামী নেই নাকি? ভেতরে আছে। হ্যাঁ, ভেতরে আছে, তাও তালা লাগিয়ে দিয়েছো। এখন কেন এসেছেন কাকি? তুমি এমনি করে কেন কথা বলছো সোনা? ও আজ কোনো অফিসারের সাথে কথা বলার ছিল, আর তোর কাকুকে হসপিটালে ভর্তি করানোর ছিল। ও আসবে না। নিজেদের সমস্যা নিয়ে আমার বাড়িতে আসাটা বন্ধ করুন। এটা কোনো সমাজ সেবকের বাড়ি, এমন কোনো বোর্ড টাঙানো আছে? যদি চিনি লাগে তাহলে বাটি নিয়ে আসুন, দিয়ে দেবো। যদি চা লাগে তাহলে গ্লাস নিয়ে আসুন, দিয়ে দেবো। এসব ছাড়া অন্য কোনো সাহায্য চেয়ে আমাদের বিরক্ত করবেন না। আপনি যেমন আপনার স্বামীর জন্য চিন্তা করছেন, আমিও তেমন আমার স্বামীর জন্যই চিন্তা করছি। আমিও স্ত্রী আর সন্তানের মা, আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ও এসে গেছে। আচ্ছা, তুমি এসে গেছো, এসো এসো এসো। স্যার, আপনি টাকা দেবেন বলেছিলেন না? অবশ্যই দেবো। এই সব কিছু ঠিক হতে এখন আধ ঘন্টা লেগে যাবে, তুমি একটু অপেক্ষা করো, তারপর তোমার টাকা খামে ভরে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো। এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, হরিশচন্দ্র রাও মহাশয়কে এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, হরিপদদিকে ভোট দাও, এমএলএর সিট দাও, হরিপদদিকে ভোট দাও, হরিপদদিকে এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট দিতে হবে, এমএলএর সিট
হয়েছে দাদা। আমি নিজের বাবাকে বাঁচানোর জন্য ওই এমএলএ এর কাছে গিয়েছিলাম। আমি আমার জাতের লোকেদের ভোট দিয়ে এমএলএ হতে চাই। কাল থেকে গোটা রাজ্যে ধর্ণা প্রদর্শন হবে, আর ওই ধর্ণায় তুমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার ভয় দেখাবে। আর এই কাজের জন্য আমি তোমাকে 2 লক্ষ টাকা দেবো। না না, ভুল করে যদি আগুন লেগে যায় আমি পুড়ে যেতে পারি, আমার প্রাণও যেতে পারে। দেখো সিস্টার, তোমার কিচ্ছু হবে না, আমরা শুধু লোকদের ভয় দেখাবো। আমার ভীষণ ভয় করছে, আমি আগে কখনো এসব করিনি। আমি যাই। তোমার ইচ্ছা, কিন্তু যদি তোমার সিদ্ধান্ত বদলে যায় তাহলে তুমি আমার কাছে এসো। এই নাও আমার ভিজিটিং কার্ড, এই নম্বরে কল করে নিও। একে হাসপাতালে নিয়ে যাও। হ্যাঁ বাবু, সব ব্যবস্থা হয়ে গেছে। কালকের জন্য আরো 2জন লোক আত্মহত্যা করার জন্য রেডি হয়ে গেছে। আপনি এবার নিশ্চিত এমএলএ হবেন। ক্রাইম নিউজের জন্য টাইম আছে। এই ওকে নিয়ে আয়। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, কিছু করো না প্লিজ, ছেড়ে দাও ওকে, ওকে বেরো না প্লিজ, ছেড়ে দাও। আমার নাম মদন দা, আমি টাকা ছাড়া কাজ আর মুহূর্ত ছাড়া মার্ডার করি না। ব্যাপারটা হলো যে তোর এই দেশভক্তি সিএম এর, হোম মিনিস্টারের আর এমএলএ দের কারোরই ভালো লাগছে না। এই জন্য এই কেসটা আমাকে দেওয়া হয়েছে। এখন তোর কি হবে সেটা আমি ঠিক করব। শুনুন, যমরাজের সময় শুরু হয়ে গেছে। ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও। ও মনে হচ্ছে এই বাড়িতে আরো একজন দেশভক্ত আছে। না না না, কিছু করো না ওকে প্লিজ, ওকে কিছু করো না, আমার বাচ্চাটাকে কিছু করো না, প্লিজ ছেড়ে দাও বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে কিছু করো না, আমি হাত জোড় করছি তোমার কাছে। চল তোকে একটা চান্স দিচ্ছি, আমরা দুজনে মিলে একটা খেলা খেলি। এখানে আমি তোর ছেলেকে দোলাতে থাকবো, আর ওদিকে আমার লোক তোর স্বামীকে মারবে। মারার সময় তুই আমাদের লোককে ছুঁয়ে ফেললে আমার লোকরা আউট হয়ে যাবে আর তোর স্বামী সেভ হয়ে যাবে। আবার এদিকে এসে বাচ্চাকে ছুঁয়ে ফেললে বাচ্চা সেভ। এভাবে যদি এক এক করে সবাইকে ছুঁয়ে ফেলিস তাহলে সবাই এই গেম থেকে আউট হয়ে যাবে আর তোর ফ্যামিলি সেভ হয়ে যাবে। কি বলিস, খেলা শুরু করি? হ্যাঁ আমি খেলবো, বাচ্চাটাকে কিছু করো না। খেলা শুরু করা যাক, গেম স্টার্ট নাও। ছেড়ে দাও, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যাও ওকে বাঁচা।
সাহেব যমরাজের সময় পেরিয়ে যাচ্ছে, মেয়েটা জিতে যাচ্ছে। জিতেছে যখন তাহলে উপহার তো দিতেই হবে। এই নাও উপহার। যেখানে অন্যায় হবে সেখানেই পৌঁছে যাবি, ওদের বিরুদ্ধে দাঁড়াবি। এই, এর হাত খোলো, এরপর কি হবে দেখা যাবে। এই, একবার যখন আমি সময় দেখে ডিল ফাইনাল করি, তাকে কেউ আটকাতে পারবে না। সেটাই তখন ব্রেকিং নিউজ। এখন আমাকে মন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নীরজা, 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 নীরজা। আন্দেজি কি হয়ে গেল এটা? শিবা, শিবা, নীরজা, নীরজা, সোনামে আমার বাচ্চা, বাচ্চা, হে ভগবান, এসব কি হয়ে গেছে? নীরজা, নীরজা, আমার সোনামে। শিবা, এখন তুই খুশি তো? ব্রেকিং নিউজের সব টিভি চ্যানেলে কি দেখাচ্ছে তুই জানিস? তোর বউয়ের অন্য কোনো লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে। এই বাচ্চাটা, এটা তোর নয়, অন্য কারোর। এই সব কিছু জানার পর তুই তোর বউ আর বাচ্চাকে মেরে ফেলেছিস। শিবা, এটা কি সত্যি? এটা মিথ্যে, এটা তুই জানিস, পুলিশের লোকরা জানে, আর সমস্ত প্রতিবেশী জানে, কিন্তু তাও তুই ওদেরকে মেরেছিস। তোর দেশভক্তির কারণে আজকে ওদের মৃত্যু হয়েছে। তোর এই দেশভক্তি একদিন আমাদের এই অবস্থা এনে দেবে। এই জন্য তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমি এতদিন ধরে ভাবছিলাম আমি একটা জেদি ছেলের জন্ম দিয়েছি, কিন্তু দেশভক্তিতে পাগল একটা ছেলের জন্ম দিয়েছি সেটা আজকে জানতে পারলাম। এখন এদেরকে ছোঁয়ার তোর কোনো অধিকার নেই। এখন আমি এদেরকে নিয়ে যাচ্ছি, এদের অন্তিম সংস্কার আমি করব। স্যার, আপনি এর ভোলে ভালা চেহারা দেখে ভুলবেন না, এই ভালো মুখটার পেছনে একটা শয়তান লুকিয়ে আছে স্যার। যখন আমরা তদন্ত করলাম তখন এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম স্যার। এর মাথায় গন্ডগোল আছে, এই কথাটা এর স্ত্রী পুলিশ স্টেশনে এসে নিজে আমাদের বলেছে স্যার। আর শুধু এইটুকুই নয়, গভর্নমেন্টের ডক্টরও এর সার্টিফিকেট আমাদের দিয়েছে স্যার। আমার তদন্তের রিপোর্ট অনুযায়ী এই হত্যার পেছনে এরই হাত রয়েছে স্যার। এই শিবকুমার নিজের পরিবারের কোনো দায়িত্বই নিত না, বাউন্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো। একজন মহিলা কত সহ্য করবে? স্বামীর থেকে কতদিন দূরে থাকবে স্যার? তাই ও যখন থাকতো না তখন ওর স্ত্রীর সাথে অন্য পুরুষদের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল স্যার। যে লোকের সাথে ওর বউয়ের অবৈধ সম্পর্ক ছিল সে আমার স্বামী। ওর জন্য ওর বউ বাচ্চা এই পৃথিবী ছেড়ে চলে গেছে সাহেব। পুলিশের ভয়ে আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে স্যার। একে কঠিন শাস্তি না দিয়ে ছাড়বেন না স্যার, ছাড়বেন না একদম। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এটাই প্রমাণ হলো যে শিবকুমার নিজের বউ আর বাচ্চার হত্যা করেছে। আইপিসি 302 সেকশন অনুযায়ী শিবকুমারকে ফাঁসির সাজা শোনানো হলো। স্যার, দিচ্ছি স্যার। এই শোন, তোর জন্য ফোন। এই, আমি সিএম বলছি। তোর মনে দেশভক্তি জেগেছে বলে তুই আমাকেই প্রশ্ন করা শুরু করে দিলি। আমার হাতে ক্ষমতা আছে, এবার বুঝতে পেরেছিস?
জনতার মন বদলানোর জন্য দেশভক্তি নয়, পাওয়ার চাই, পাওয়ার। এই ক্ষমতা দিয়েই পুলিশকে, জজকে, মিডিয়াকে, প্রমাণকে সব আমি পাল্টে দিয়েছি। আর এই পাওয়ারটাই এরা সবাই মিলে আমার হাতে তুলে দিয়েছে। একটা কথা কান খুলে শোন, ইতিহাসে দেশভক্তি করা ব্যক্তিরা অমর হয়ে যায়, আর দেশের বদনাম করা ব্যক্তিরা নেতা হয়ে যায়। অল দ্য বেস্ট, হ্যাপি জেল জার্নি। জনতার ভালো করতে গিয়ে নেতাদের সামনে যাওয়া, ওদের প্রশ্ন করাটা কি ভুল? ভুল তো এই লোকগুলো করেছে। আমি তো আমার দেশকে খালি ভালোবেসেছি, তাই সেই জন্য সব দেশদ্রোহীদের আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি। একে ছাড়াও। একটা মা আর তার ছোট বাচ্চাকে মেরে ফেলেছে, তারপরও এই কল্যাণ পরিবার মন্ত্রণালয় মন্ত্রী হয়ে রয়েছে। এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক। একজন পুলিশ অফিসার যদি ঠিক মতো কাজ না করে তাহলে একজন কালেক্টরও করবে না। একজন উকিল যদি সত্যি না বলে তাহলে একজন গভর্নমেন্ট অফিসারও সত্যি বলবে না। এই দেশে ছড়িয়ে পড়া দুর্নীতির একটাই সমাধান আছে, এই রকম দুর্নীতিবাজ নেতাদের প্রাণে মেরে ফেলা। চ্যানেল কিনে নেওয়া হয়, সংবাদপত্র কিনে নেওয়া হয়, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দেশের জনতা কিছু জানতেই পারে না। ভারত মাতা নিজের ভালোর জন্য প্রতি 5 বছরে একবার সুযোগ দেয়, ওটা কি ইলেকশন। কিন্তু সেই ভোটটাও এখন ব্যবসা হয়ে গেছে, টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। আর এর জন্য অন্য কেউ দায়ী না, আমরা দায়ী, শুধু আমরা দায়ী। আমরা আমাদের জীবনে আনন্দে থাকার জন্য অনেকগুলো দিন সেলিব্রেট করি, বার্থডে, ম্যারেজ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, লাভার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, এইডস ডে, এমনকি লোকে কুকুরেরও বার্থডে সেলিব্রেট করে। কিন্তু এই দেশের সেবা করার জন্য কারো কাছে একটাও দিন আছে কি? নেই। কেন? কেন নেই? 15ই অগস্ট, 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, এগুলো সব ছুটির দিন হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে ছবি আর মেসেজ পাঠিয়ে ওই দিনটা সেলিব্রেট করতে শুরু করে দিই আমরা। না, এমনটা কখনো করো না তোমরা। দেশের সেবার জন্য একটা দিন বার করো, যেটাকে তোমরা প্রশ্ন দিবস বানাও। আর যেদিন এটা হবে যে আমরা মিডিয়াকে, নেতাকে, সিস্টেমকে প্রশ্ন করব, সেই দিন আমাদের এই দেশ মজবুত হবে আর আমরা সবাই মজবুত হব। আর কতদিন বিক্রি করবে ধর্মের জন্য, পদের জন্য, পলিসির জন্য, শাড়ির জন্য, নোটের জন্য, বিয়ার আর বিরিয়ানির জন্য নিজেদের মূল্যবান ভোটকে? এ ব্যবসা বন্ধ করো। এইবার কোনো একটা নেতাকে ভোটের দিন ভোট দেওয়ার আগে দেশের পতাকাকে একবার মনে করে নিও, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ মনে করে নিও, এই দেশের ভবিষ্যৎ মনে করে নিও। তবেই তোমার ভোট ঠিক জায়গায় পড়বে আর একজন সৎ নেতা আসবে, আমাদের জীবন বদলাবে আর এই দেশ তাড়াতাড়ি উন্নতি করবে। সারা বিশ্বে আমাদের ভারত মহান হয়ে থাকবে। আর একটা কথা শুনে রাখো, ভোট তোমার অধিকার,
যদি এই ভোট তুমি দায়িত্ব নিয়ে না দাও তাহলে শুধু ভারতেই নয় এই পৃথিবীতে তোমার বাঁচার কোনো অধিকার নেই। জয় হিন্দ। শিবকুমার নিজের দেশের প্রতি কর্তব্য খুব ভালো মতোই করেছে, কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছে, আর আইনকে হাতে নেওয়া অপরাধ। তাই তাকে দেওয়া ফাঁসির শাস্তি বহাল রইল।